হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 যে এক্সামটা তোমাদের হওয়ার কথা ছিল 14 জুলাই, বাট সেটা রিশিডিউল হয়ে এখন ডেট হয়ে গেছে 4/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখে তোমাদের এক্সাম হবে। এই এক্সাম প্রিপারেশনের জন্য এই ভিডিওতে আজকে আমরা একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। ফুল মক টেস্ট মানে তোমাদের পরীক্ষায় যেমন প্যাটার্ন থাকবে, যেমন কোয়েশ্চেন তোমরা পাবে, সিরিয়ালি সেই রকমই কোয়েশ্চেন এখানে রাখা হয়েছে। 115 নম্বরে একটা মক টেস্ট, যেখানে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স রয়েছে 100টা। প্রথমেই তোমরা পাবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1, দেন লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, তারপরে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, তারপরেই থাকবে ইংলিশের 15টা কোয়েশ্চেন, তারপর ম্যাথের 10টা কোয়েশ্চেন, দেন জিকে 10টা কোয়েশ্চেন, আর লাস্টলি তোমরা পাবে লজিক্যাল রিজনিংয়ের 5টা কোয়েশ্চেন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তো চলো, কোনো রকমের টাইম ওয়েস্ট না করে আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা পাবো লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর 30টা কোয়েশ্চেন। 1 থেকে 30 নম্বর পর্যন্ত থাকবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1। তো প্রথমেই দেখো কোয়েশ্চেন কী রয়েছে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর। ফার্স্টে কোয়েশ্চেন রয়েছে একটা কোষ বিভাজন থেকে কোয়েশ্চেন। কোষ বিভাজন থেকে প্রত্যেকবার পরীক্ষায় কোয়েশ্চেন আসে, এইবারও অবশ্যই আসবে। প্রথমে কোয়েশ্চেন দেখো কী বলছে। কোনো কোষ মাইটোসিস প্রক্রিয়ায় 5 বার বিভাজিত হলে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা হবে। কোষটা বিভাজিত হচ্ছে কোন পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতিতে। আর মাইটোসিস হচ্ছে একটা সদৃশ বিভাজন পদ্ধতি। সদৃশ বিভাজন কেন বলা হয়? কারণ মাইটোসিসের ক্ষেত্রে দেহমাতৃ কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে, অপত্য কোষেও কিন্তু সেই একই সংখ্যক ক্রোমোজোম বর্তমান থাকে, এবং যে অপত্য কোষটা উৎপন্ন হয় সেটা মাতৃকোষের সাথে সম আকৃতির, সমগুণ এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ উৎপন্ন হয়। মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে যে কোষটা রয়েছে সেটা একবার মাত্র বিভাজিত হবে, এবং দুটো অপত্য কোষ সৃষ্টির মাধ্যমে এই কোষ বিভাজন প্রক্রিয়াটা শেষ হয়। তো এখানে এই যে মাইটোসিস কোষ বিভাজনটা রয়েছে, কতবার বিভাজিত হয়েছে? কোষটা 5 বার বিভাজিত হয়েছে। যখন একবার বিভাজিত হয়, ধরো এটা একটা দেহমাতৃ কোষ 2n, এটা একবার বিভাজিত হলো মাইটোসিস প্রক্রিয়ায়, তাহলে উৎপন্ন হবে দুটো 2n করে কোষ। 2n অর্থাৎ ডিপ্লয়েড কোষ কটা উৎপন্ন হবে? ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড উৎপন্ন হবে দুটো। আবার যদি বিভাজিত হয় তাহলে এখান থেকে আমরা আরও দুটো পাবো, এখান থেকে আমরা আরও দুটো পাবো, মানে দুবার। একবার বিভাজিত হলে আমরা পাচ্ছি দুটো, দুবার বিভাজিত হলে আমরা পাচ্ছি 4টে। তাহলে সেই রকমই 5 বার বিভাজিত হচ্ছে। যদি এরকম কোয়েশ্চেনে বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা ইজি সূত্র ধরে অঙ্কটা করব। একটা ইজি সূত্র ধরে আমরা সলিউশন করব। কি হবে? 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে যতবার কোষটা বিভাজিত হয়েছে মাইটোসিস প্রক্রিয়ায়। অনলি ফর মাইটোসিস প্রক্রিয়া কিন্তু এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? মিওসিসের জন্য কিন্তু কেউ এটাকে অ্যাপ্লাই করবেন না। তো মাইটোসিস প্রক্রিয়ায় কোষটা 5 বার বিভাজিত হয়েছে, সেক্ষেত্রে আমরা কী করব? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কি? 5টা 2কে আমরা ইজিলি এখানে গুণ করে দেব। 5টা 2কে 1 2 3 4 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। মানে এক্ষেত্রে যত সংখ্যক অপত্য কোষ উৎপন্ন হবে সেটা হচ্ছে 32, 32টি, অর্থাৎ অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। তাহলে আশা করি মাইটোসিস নিয়ে এরকম যে কোনো কোয়েশ্চেন আসুক তোমরা ইজিলি করতে পারবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। কী বলা আছে 2 নম্বর কোয়েশ্চেনে? গন্ডার সংরক্ষণ করা হয়। অপশানস কী কী আছে দেখো। অসমের কাজিরাঙায়, গুজরাটের গিরে, পশ্চিমবঙ্গের জলদাপাড়ায়, আর অপশান ডিতে রয়েছে এ অ্যান্ড সি বোথ। তো এর মধ্যে গন্ডার সংরক্ষণ কোথায় কোথায় করা হয়? এগুলোর মধ্যে গন্ডার সংরক্ষণ কোথায় কোথায় করা হয়? অসমের কাজিরাঙাতে করা হয় এবং পশ্চিমবঙ্গের জলদাপাড়াতেও করা হয়। সেই হিসেবে অপশন কারেক্ট হবে অপশন ডি, এ অ্যান্ড সি বোথ। আর গুজরাটের গিরে কি সংরক্ষণ করা হয়? সিংহ সংরক্ষণ করা হয়। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 3। কী রয়েছে দেখো। স্বামী ও স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হলে অপত্যের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। স্বামী ও স্ত্রী দুজনেই হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়া আমরা জানি অটোজোম বাহিত একটা প্রচ্ছন্ন রোগ। থ্যালাসেমিয়া হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। জিন ঘটিত রোগ যেগুলো হয়, যেগুলো আমরা জিন ঘটিত রোগ পড়ি, বংশগত বা জিন ঘটিত রোগ যেগুলো, সেখানে আমরা 2 রকমের রোগ পাই। একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত, আর একটা হচ্ছে অটোজোম ঘটিত। তো এই সেক্স ক্রোমোজোম ঘটিতের মধ্যে কোনগুলো পড়ে? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলোতে সেক্স ক্রোমোজোম ঘটিত। কিন্তু এদিকে যে অটোজোম ঘটিত তার মধ্যে পড়ে থ্যালাসেমিয়া। তো এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বলা আছে স্বামী ও স্ত্রী দুজনেই বাহক। দুজনে যদি বাহক হয় তাহলে একটা জিন থাকবে প্রকট এবং আরেকটা জিন থাকবে প্রচ্ছন্ন। স্বামীর ক্ষেত্রেও, আবার স্ত্রীর ক্ষেত্রেও তাই, একটা হচ্ছে প্রকট, একটা হচ্ছে প্রচ্ছন্ন। বাহক মানে কি? বাহক মানে হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন। বাহক বলতে হেটেরোজাইগাস কন্ডিশনকে বোঝায়। তো এর মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে এখান থেকে আমরা কী গ্যামেট পাবো? ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এ, আর এখান থেকে পাবো ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এ। তো এগুলোর
এবার কি করব, আমরা একটা চেকার বোর্ড তৈরি করব। চেকার বোর্ড তৈরির মাধ্যমে আমরা দেখব কতগুলো সম্ভাবনা রয়েছে আক্রান্ত হওয়ার। তো মেল অ্যান্ড ফিমেল গ্যামেট একই রকমের পাওয়া গেছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ। তাহলে এখানে আমরা পাবো ক্যাপিটাল এ, এখানে পাবো ক্যাপিটাল এ স্মল এ, এখানে পাবো ক্যাপিটাল এ স্মল এ, এবং এইখানে লাস্টলি আমরা পাবো কি স্মল এ। তাহলে সেক্ষেত্রে দেখো একটা পেয়েছি আমরা কি, একটা পেয়েছি হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন, একটা পেয়েছি আমরা হোমোজাইগাস রিসেসিভ মানে প্রচ্ছন্ন কন্ডিশন। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দুটো জিনই কিন্তু প্রচ্ছন্ন, স্মল এর ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে অপত্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। অর্থাৎ থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কটা, সম্ভাবনা হচ্ছে 25%, সম্ভাবনা হচ্ছে 25%, বা 1/4 ভাগ হচ্ছে সম্ভাবনা আক্রান্ত হওয়ার। ঠিক আছে, পরবর্তী আরেকটা কথা মনে রাখবে যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়াটার কোনো বায়াসনেস নেই, মানে এমন নয় যে পুরুষদের ক্ষেত্রে বেশি হবে বা মহিলার ক্ষেত্রে বেশি হবে। অটিজম বাহিত রোগ কিন্তু পুরুষদের ক্ষেত্রে হওয়ার যেমন চান্স, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার চান্স একই রকম। অর্থাৎ দুজনের ক্ষেত্রেই কিন্তু 50-50 চান্স রয়েছে ইন কেস অফ অটোজোমাল ডিজিজ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 4 বলা আছে, সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে কতগুলি পুংগ্যামেট উপস্থিত থাকে। সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা এখানে জানতে চেয়েছে। অপশানস রয়েছে 1টি, 2টি, 3টি আর 4টি। তো আমরা ইজিলি জানি যে সপুষ্পক উদ্ভিদের যৌনজন প্রক্রিয়া যখন সম্পন্ন হয় সেক্ষেত্রে পরাগনালীতে এক পরাগরেণু থেকে কতগুলো পুংগ্যামেট উৎপন্ন হয়, 2টি পুংগ্যামেট উৎপন্ন হয়। কতগুলো পুংগ্যামেট উৎপন্ন হবে, 2টি। অর্থাৎ এখানে রাইট আনসার কী হবে, অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার 2টি। পরবর্তী কোয়েশ্চেন দেখবো আমরা 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে কী আছে দেখো, কোয়েশ্চেনে বলা আছে উদ্ভিদের কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে যে হরমোন। অপশানস রয়েছে ইথিলিন, অক্সিন, ফ্লোরিজেন আর কাইনিন। কোষ বিভাজনে মুখ্য ভূমিকা, একদম যার ভাইটাল ফাংশনই হচ্ছে কি সেল ডিভিশন, সেটা কার, সেটা হচ্ছে কাইনিন বা সাইটোকাইনিনের কাজ। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। সাইটোকাইনিন হচ্ছে নাইট্রোজেন ঘটিত N2 ঘটিত একটা ক্ষারীয় প্রকৃতির হরমোন, N2 ঘটিত ক্ষারীয় প্রকৃতির হরমোন। এই সাইটোকাইনিন কিন্তু উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত করে, ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে। আর বাকি যে হরমোনগুলো এখানে রয়েছে, বাকি যে ফাইটো হরমোন, যে উদ্ভিদ হরমোনকে বলা হয় কি ফাইটো হরমোন। এই ফাইটো হরমোনগুলোর মেজর ফাংশনগুলো আমরা একবার করে দেখে নিই। ইথিলিনের মেজর ফাংশন হচ্ছে ফল পাকানো, অক্সিনের মেজর ফাংশন হচ্ছে অগ্রস্থ প্রকটতা এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ, তার সাথে কি পার্থেনোকার্পি। ফ্লোরিজেনের কাজ হচ্ছে কি উদ্ভিদের ফুল ফুটতে সাহায্য করা। আর কাইনিনের মেজর ফাংশনের মধ্যে আমরা কি দেখলাম, সেল ডিভিশন মানে কোষ বিভাজন, তার সাথে কি পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি অর্থাৎ শাখা পোষাকা সৃষ্টি এবং ক্লোরোফিল সংশ্লেষ, এগুলো হচ্ছে কাইনিনের মেজর ফাংশন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 6 কি রয়েছে দেখো 6 নম্বর কোয়েশ্চেনে, কোনটি অগ্নাশয় থেকে ক্ষরিত হয় না। অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, অগ্নাশয়কে কি বলা হয়, প্যানক্রিয়াস বলা হয়। প্যানক্রিয়াস সম্পর্কে আমরা কি জানি, প্যানক্রিয়াস বা অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। এটা বোথ এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা গ্রন্থি এবং এক্সোক্রাইন মানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, দু রকম গ্রন্থি হিসেবে কিন্তু এটা কাজ করে। অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে সেখানে বিভিন্ন রকমের কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল। এগুলো সব হচ্ছে অন্তঃক্ষরা পার্ট। এবং প্যানক্রিয়াসের মধ্যে যে অ্যাসিনি রয়েছে, প্যানক্রিয়াটিক অ্যাসিনি, সেটা হচ্ছে প্যানক্রিয়াসের বহিঃক্ষরা পার্ট। প্যানক্রিয়াসের যে অন্তঃক্ষরা পার্ট সেখান থেকে অবশ্যই হরমোন খরিত হবে, মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কী খরিত হয়, হরমোন। আর কি রয়েছে, আর কি বললাম, প্যানক্রিয়াটিক অ্যাসিনি থেকে কী খরিত হবে, উৎসেচক খরিত হবে, যেগুলো হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম বা পরিপাককারী উৎসেচক। নেক্সট এবার দেখো অপশানস কী রয়েছে এখানে, কোনটা বলেছে খরিত হয় না। অপশান রয়েছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, গ্লুকাগন, ট্রিপসিন এবং মল্টেজ। তো অগ্নাশয় থেকে খরিত হবে না কোনটা, সেটা হচ্ছে মল্টেজ। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। মল্টেজ তাহলে কোথা থেকে খরিত হয়, মল্টেজ খরিত হয় আন্তরিক গ্রন্থি থেকে, আন্তরিক গ্রন্থি বা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে। এখানে রয়েছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটাও প্যানক্রিয়াস থেকে খরিত হয়, নামেই রয়েছে দেখো প্যানক্রিয়াটিক, তার মানে কি প্যানক্রিয়াস থেকেই খরিত হবে। নেক্সট রয়েছে গ্লুকাগন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে। ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় থেকে খরিত এক প্রকার উৎসেচক যেটা প্রোটিন পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন দেখো 7 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে,
7 নম্বর কোশ্চেনে বলা আছে পাখির দেহে উপস্থিত বায়ুথলির সংখ্যা হলো 7টি, 9টি, 5টি, 11টি। পাখির দেহে বায়ুথলির সংখ্যা করা থাকে, বায়ুথলি হচ্ছে 9টা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এই যে বায়ুথলি বা এয়ার স্যাক, পাখির যে বায়ুথলি বা এয়ার স্যাক, সেখানে কি হয়, সেখানে বায়ু সঞ্চিত থাকার ফলে পাখির দেহ হালকা হয়, তার ফলে পাখি উঠতে পারে। তো এটা কিন্তু পাখি যে উঠতে পারে তার জন্য একটা স্পেশাল অভিযোজন, বুঝতে পারলে। আর কি বলার আছে এখানে, এই যে বায়ুথলির 9টা রয়েছে, এই বায়ুথলির মধ্যে কিন্তু কোনো রকম O2 CO2 আদান প্রদান হয় না, এটা জাস্ট পায়রার দেহকে হালকা করার জন্য। পরবর্তী কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন কি আছে, ফোরামেন অফ প্যানাইজা কার হৃৎপিণ্ডে দেখা যায়? অপশানস রয়েছে খরগোশ, সাপ, কুমির আর পাখি। ফোরামেন অফ প্যানাইজা কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? সেটা হচ্ছে কুমিরের ক্ষেত্রে পরিলক্ষিত হয় ফোরামেন অফ প্যানাইজা। আর কুমিরের ক্ষেত্রে স্পেশাল আমরা কি জানি, কুমিরই হলো প্রথম প্রাণী যার ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড, অর্থাৎ 2টো অলিন্দ এবং 2টো নিলয় যুক্ত হৃৎপিণ্ড কিন্তু ফার্স্ট এই কুমিরের ক্ষেত্রে দেখা গেছিল। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি রয়েছে, 9 নম্বর কোয়েশ্চেন কি বলা আছে, কোনো জীবের জিনের আকস্মিক পরিবর্তন যা বংশ পরম্পরায় সঞ্চারণযোগ্য তা হলো। অপশানস রয়েছে অভিব্যক্তি, অভিযোজন, মিউটেশন এবং অ্যালিল। কোনো জীবের জিনের মধ্যে যদি হঠাৎ বা সাডেন একটা চেঞ্জ আসে, কিন্তু সেটা অবশ্যই বংশ পরম্পরায় সঞ্চারণযোগ্য হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, মিউটেশন। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, মিউটেশন। ঠিক আছে, অপশান সি। আর বাকি এখানে কী কী রয়েছে, অভিব্যক্তি। অভিব্যক্তি হচ্ছে একটা মন্থর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে সরলতম জীব থেকে জটিল জীবের উদ্ভব হয়। অভিযোজন হচ্ছে কোনো নির্দিষ্ট পরিবেশে কোনো উদ্ভিদ বা প্রাণী নিজেকে মানিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু পরিবর্তন আনে নিজের মধ্যে, সেটাই হচ্ছে অভিযোজন। এবং অ্যালিল কি, অ্যালিল হচ্ছে জিনের বিভিন্ন রূপভেদ। কোনো একটা জিনের কিন্তু বিভিন্ন রূপভেদ থাকে, সেটাকেই বলা হয় অ্যালিল। এবার তোমরা ভাববে যে কেমন রূপভেদ জিনের অ্যালিল, কেমন রূপভেদ অ্যালিল বলতে, মনে করো হাইটের কথা যদি আমি বলি, হাইট, ঠিক আছে, হাইট বা উচ্চতা। তো এই উচ্চতার জন্য কেউ লম্বা হয়, কেউ বেটে হয়। তো এই লম্বা বা বেটের জন্য যে আলাদা আলাদা জিন, সেগুলোই হচ্ছে কিন্তু অ্যালিল। ঠিক আছে, সেটাই হচ্ছে অ্যালিল। এই অ্যালিল বিভিন্ন রকম হতে পারে, এমন নয় যে একটা জিনের জন্য একটা অ্যালিল, একটা জিনের জন্য কিন্তু অনেকগুলো অ্যালিলও প্রেজেন্ট থাকতে পারে, সেটাকে বলা হয় কি মাল্টিপল অ্যালিল। যখন একটা জিনের জন্য অনেকগুলো অ্যালিল প্রেজেন্ট থাকে তখন সেটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল মানে হচ্ছে অ্যালিল তো অনেকগুলো রয়েছে, ঠিক আছে, একই জিনের অনেকগুলো রূপভেদ রয়েছে, কিন্তু সবকটা কিন্তু একই একটা ফাংশনের ওপর কাজ করছে। যেমন ধরো যদি আমি বলি যে আমাদের ব্লাড গ্রুপ, সাপোজ আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, তো এখানে এও রয়েছে আবার বিও রয়েছে, কি রয়েছে, এ রয়েছে, বি রয়েছে। আমাদের ব্লাড গ্রুপ এও হতে পারে, আবার বিও হতে পারে, এ বিও হতে পারে, ও হতে পারে। 4 রকমের ব্লাড গ্রুপ আমাদের প্রেজেন্ট থাকতে পারে। তো এক্ষেত্রে মাল্টিপল অ্যালিল কেন বলছি, কারণ দেখো এগুলো সবকটাই কিন্তু এই যে জিনটা রয়েছে, জিনের বিভিন্ন রূপভেদই হচ্ছে অ্যালিল। তো এই জিনগুলোর ফাংশন কি, জিনটা কিসের জিনটা হচ্ছে এখানে ব্লাড গ্রুপ কি হবে সেটা নির্ণয় করা জিন। কিন্তু এই জিনের রূপভেদ কি, হয় এ অ্যালিল থাকবে, না হলে বি অ্যালিল থাকবে, বা দুটোই প্রেজেন্ট থাকতে পারে। দুটোই প্রেজেন্ট মানে হেটেরোজাইগাস কন্ডিশন, তাই তো এগুলোই হচ্ছে কিন্তু অ্যালিলের প্রকারভেদ। পরবর্তী কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন কি বলা আছে, পাউরুটি বানানোর জন্য ময়দার মন্ডে কি মেশানো হয়? অপশানস রয়েছে স্ট্রেপ্টোমাইসিস, স্যাকারোমাইসিস, এরিথ্রোমাইসিস নাকি সিউডোমোনাস। পাউরুটি বানানোর জন্য আমরা জানি কী ব্যবহার করা হয়, ইস্ট ব্যবহার করা হয়। পাউরুটি বানানোর জন্য ব্যবহার করা হয় ইস্ট। আর ইস্টের সাইন্টিফিক নেম কি, স্যাকারোমাইসিস সেরেভিসি। তাহলে এখানে কি হবে আনসার, স্যাকারোমাইসিস। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, স্যাকারোমাইসিস। ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক এবং ইস্টের যে জনন সেটা অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয় কিসের মাধ্যমে, কোরকোদ্গম বা বার্ডিংয়ের মাধ্যমে। কোরকোদ্গম বা বার্ডিংয়ের মাধ্যমে কিন্তু ইস্টের যে অযৌন জনন সেটা সম্পন্ন হয়। এক্ষেত্রে একটা স্পেশাল দশা দেখি আমরা, মেন যে ইস্টটা রয়েছে সেখান থেকে যখন মাইটোস বিভাজনের মাধ্যমে কোরক তৈরি হয়, এই দশাটাকে কোন দশা বলা হয়, টরুলা দশা। কি দশা, টরুলা দশা। এইটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11-এ কী বলা আছে, মূত্রে রক্তের উপস্থিতিকে কি বলা হয়? মূত্রে যদি ব্লাড বা রক্ত প্রেজেন্ট থাকে তাহলে সেই কন্ডিশনকে আমরা কি বলি? অপশানস কি আছে, পাইউরিয়া, হিমাচুরিয়া, কিটোনুরিয়া আর লাইপুরিয়া।
তো এখানে কোনটাকে কি বলা হয় দেখো, পাইউরিয়া। মূত্রে যদি পুজ উপস্থিত থাকে সেটাকে বলা হয় পাইউরিয়া। মূত্রে যদি ব্লাড প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় হিমাচুরিয়া। মূত্রে যদি কিটোন বডি প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় কিটোনিউরিয়া। মূত্রে যদি লিপিড বা ফ্যাট প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় লাইপুরিয়া। তো এখানে মূত্রের রক্তের উপস্থিতিকে আমরা কি বলবো, হিমাচুরিয়া। অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। হিম ওয়ার্ডটা সবসময় মনে রাখবে ব্লাডের সঙ্গে রিলেটেড হবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12। কি আছে কোয়েশ্চেন নাম্বার 12-এ রয়েছে টিআরএনএ অর্থাৎ কি ট্রান্সফার আরএনএ এর কাজ কি। অপশানস কী কী রয়েছে দেখো, প্রথমে আমরা অপশানগুলো ভালো করে পড়ব। কি আছে প্রথম অপশানে, অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোমে নিয়ে আসা। অপশান বি রয়েছে রাইবোজোম থেকে পলিপেপটাইড চেন স্থানান্তর করা। অপশান সি রয়েছে এমআরএনএকে সাইটোপ্লাজমে স্থানান্তর। অপশান ডি রয়েছে আরআরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএকে নিউক্লিওলাস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তর। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ কিন্তু যখন প্রোটিন সংশ্লেষ হয় তখন টিআরএনএ একটা মেজর ফাংশন রয়েছে। কী ফাংশন, সাইটোপ্লাজম থেকে যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমে নিয়ে আসে। অর্থাৎ এখানে যে কাজ, টিআরএনএর যে কাজ সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে নিয়ে আসা। কারণ রাইবোজোমের সাথে কে যুক্ত থাকে, এইটা যদি রাইবোজোম হয় এটা রাইবোজোমের বিগ সাব ইউনিট, এটা মনে করো রাইবোজোমের স্মল সাব ইউনিট। এইখানে যুক্ত রয়েছে একটা এমআরএনএ, এখানে যুক্ত রয়েছে একটা এমআরএনএ। তো এই এমআরএনএ থেকে যখন প্রোটিন সংশ্লেষ হবে, প্রোটিন সংশ্লেষের জন্য আমার কি প্রয়োজন, অবশ্যই অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন। কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়েই প্রোটিন তৈরি করবে, আর সেটা যুক্ত হবে পেপটাইড বন্ডের মাধ্যমে। তো তার জন্য আমার কি লাগবে, অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমে তো নিয়ে আসতে হবে। সেই টিআরএনএগুলো কি করে, টিআরএনএগুলো অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমে এনে বাইন্ড করায়। তারপরে কি হয়, তারপরে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো একের পর এক এভাবে যুক্ত হতে হতে কি করে, পলিপেপটাইড চেন সিনথেসিস হয়। তো এক্ষেত্রে টিআরএনএর কাজ তাহলে কি হলো, অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোমে নিয়ে আসা। আরএনএতে কি প্রেজেন্ট থাকে আমরা জানি, এমআরএনএতে প্রেজেন্ট থাকবে কোডন। এমআরএনএতে কি প্রেজেন্ট থাকবে, কোডন। আর টিআরএনএতে কি প্রেজেন্ট থাকবে, টিআরএনএতে প্রেজেন্ট থাকবে অ্যান্টিকোডন। টিআরএনএতে প্রেজেন্ট থাকে কি, অ্যান্টিকোডন। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট কিন্তু কোডন থাকে। হয়তো বিভিন্ন বিভিন্ন কোডন, এক বা তার বেশি কোডনও কিন্তু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। একটির বেশি কোডনও কিন্তু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডে কোড করতে পারে, ঠিক আছে। এবং এই টিআরএনএতে যে অ্যান্টিকোডন থাকে সেই অ্যান্টিকোডনের সাথে কিন্তু অ্যামাইনো অ্যাসিডগুলো বাইন্ড করে, এবং বাইন্ড করে তারপর সেটা রাইবোজোমে স্থানান্তরিত হয়। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 13 নম্বর কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, কোনটি ঘোড়ার বিবর্তনের সপক্ষে নয়। ঘোড়ার বিবর্তনকে কোনটা সাপোর্ট করে না। উক্তিগুলো কি কি আছে দেখো, প্রথমে রয়েছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। অপশান বি রয়েছে পেশক ও পুরোপেশক দাঁতের আয়তন হ্রাস। অপশান সি রয়েছে শক্ত খুরের আবির্ভাব। আর অপশান ডি রয়েছে পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। তাহলে এগুলোর মধ্যে কোনটা ঘোড়ার বিবর্তনকে সাপোর্ট করে না, সেটা হচ্ছে পেশক ও পুরোপেশক দাঁতের আয়তন হ্রাস। আয়তন হ্রাস হয়নি ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে, পেশক ও পুরোপেশক দাঁতের আয়তন কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো অপশান বি এখানে কিন্তু ঘোড়ার বিবর্তনের সপক্ষে নয়। বাকি যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু ঠিক। পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে, শক্ত খুরের আবির্ভাব হয়েছে, 3 নম্বর আঙুল দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কি হয়েছে, ঘোড়ার যে উচ্চতা, ঘোড়ার উচ্চতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঘোড়ার পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এগুলো হচ্ছে সব ঘোড়ার বিবর্তনের সপক্ষে। পরবর্তী কোশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন। কি রয়েছে কোশ্চেন নাম্বার 14, মেন্ডেলের দ্বিসংকরণ পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনুতে কতগুলি সবুজ কুঞ্চিত বীজ পাওয়া গিয়েছিল। সবুজ কুঞ্চিত বীজ কতগুলো পাওয়া গেছিল। যখন আমরা দ্বিসংকরণ প্রক্রিয়াটা পড়ি F2 জনুতে, দ্বিসংকরণে F2 জনুতে আমরা কী কী ফিনোটাইপ পাই, দ্বিসংকরণে F2 জনুতে আমরা 4 রকমের ফিনোটাইপ পাই। কত রকমের, 4 রকমের ফিনোটাইপ। তো এই 4 রকমের ফিনোটাইপের জন্য কি কি ফিনোটাইপগুলো ছিল, প্রথমত আমরা পাবো ফিনোটাইপ হিসেবে হলুদ গোলাকার, হলুদ গোল, যেটা ছিল 9টা, হলুদ গোল বীজ পাওয়া গেছিলো 9টা। তারপর রয়েছে হলুদ কুঞ্চিত, হলুদ গোলাকার, দেন হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত থাকবে 3টে। আর কি পাই আমরা, আর পাই সবুজ গোলাকার, সবুজ গোলাকার আমরা পাই 3টে। আর লাস্টলি আমরা পাই সবুজ কুঞ্চিত। সবুজ কুঞ্চিত আমরা পেয়েছিলাম কটা, 1টা। এই হিসাবে কিন্তু ফিনোটাইপ অনুপাতটা তোমরা কত পাও, 9:3:3:1। তাহলে সেই হিসাবে লাস্টটা হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে সবুজ কুঞ্চিত কটা পাওয়া গেছিলো দ্বিসংকরণের দ্বিতীয় অপত্যজনুতে, সেটা হচ্ছে মাত্র 1টা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, 1টা।
পরবর্তী কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, ক্যারিওকাইনেসিসের যে দশায় বেমতন্তু বিলুপ্ত হয়। ক্যারিওকাইনেসিসের কোন দশায় বেমতন্তু বিলুপ্ত হবে? অপশানস রয়েছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। বেমতন্তু বিলুপ্ত হবে টেলোফেজ দশায়। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, টেলোফেজ। আবির্ভাব হয় কোন দশায় বেমতন্তুর? সেটা হচ্ছে মেটাফেজ দশায় আবির্ভাব হবে। অ্যানাফেজ দশায় বেমতন্তুর যে আকার সেটা আস্তে আস্তে কী হবে, কমবে, কারণ এই বেমতন্তুগুলোর কী হয়, বেমতন্তুগুলোর সংকোচন হয়। বেমতন্তুগুলোর কী হয়, সংকোচন হয়, তার জন্যই তো যে ক্রোমাটিড সেগুলো অর্ধেক চলে যায় উত্তর মেরুর দিকে, বাকি অর্ধেক চলে যায় দক্ষিণ মেরুর দিকে। তো এই বেমতন্তুগুলো আকারে হ্রাস পেতে থাকে ক্রমশ, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। উৎপন্ন হবে মেটাফেজ দশায়, আর একদম অবলুপ্ত হয়ে যাবে টেলোফেজ দশায়। ওকে, এখানে তোমরা এই কোশ্চেনে আরও কিছু জিনিস জেনে রাখো। এই যে বলা আছে জিনোটাইপ আর ফিনোটাইপ, জিনোটাইপ আর ফিনোটাইপের মধ্যে সম্পর্ক কী? জিনোটাইপ হচ্ছে কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন সেটা কেমনভাবে অবস্থান করেছে, হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, সেইটা হচ্ছে জিনোটাইপ। কোনো জীবের যে কোনো ফিনোটাইপের জন্য দায়ী যে জিনের সমাহার সেইটাকেই বলা হয় জিনোটাইপ। এবং ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে ফিনোটাইপ। বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেটাই হচ্ছে ফিনোটাইপ। যেমন সাপোজ কোনো একটা মটর বীজের কথা যদি বলি, মটর বীজটার কি কালার বা মটর বীজটার আকারটা কেমন, গোল নাকি কুঞ্চিত, সেইটাই হচ্ছে কি তার ফিনোটাইপকে বোঝাচ্ছে। তো এই যে জিনোটাইপ আর ফিনোটাইপের মধ্যে সম্পর্ক কী? ফিনোটাইপ তো আমরা বুঝছি বাইরে থেকে, এই ফিনোটাইপের জন্য দায়ী হয় জিনোটাইপ। ফিনোটাইপের জন্য দায়ী হয় জিনোটাইপ। যে কোনো একটা ফিনোটাইপের কথা যদি আমি বলি, যে কোনো ফিনোটাইপ, একটা ফিনোটাইপের জন্য কিন্তু অনেকগুলো জিনোটাইপ প্রেজেন্ট থাকতে পারে। যে কোনো একটা নির্দিষ্ট ফিনোটাইপের জন্য জিনোটাইপ কিন্তু বিভিন্ন হতে পারে। যেমন মনে করো ফিনোটাইপ আমি বললাম লম্বা মটর গাছ, তো সেক্ষেত্রে আমরা লম্বা মটর গাছের ক্ষেত্রে জিনোটাইপ কী লিখি? ক্যাপিটাল টিও হতে পারে বা ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে, দুটোই তো লম্বা মটর গাছের জন্য জিনোটাইপ। একটা হোমোজাইগাস আর একটা হচ্ছে হেটেরোজাইগাস, বাট দুটোরই যে ফিনোটাইপ সেটা কি পাই আমরা? লম্বা পাই। তাহলে এখানে সিম্পলি আমরা কি দেখলাম যে ফিনোটাইপ একটাই, লম্বা ফিনোটাইপ, কিন্তু জিনোটাইপ হচ্ছে দুটো। তাই ভাবে আরও যে কোনো ফিনোটাইপের কথা তুমি বলো, যদি তুমি বলো এখানে হলুদ গোল মটর বীজের কথা, হলুদ গোল মটর বীজ, তাহলে হলুদ গোল মটর বীজের ক্ষেত্রে আমরা জিনোটাইপ বিভিন্ন পেয়েছি। কী পেয়েছি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, বা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাছাড়া ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এগুলো সবই হচ্ছে কি হলুদ গোলাকার ফিনোটাইপের জন্য দায়ী জিনোটাইপ। কিন্তু একটা কথা মনে রাখবে, যে জিনোটাইপটা একটা নির্দিষ্ট জিনোটাইপ কখনো ভিন্ন ফিনোটাইপ কিন্তু প্রেজেন্ট করবে না। একটা নির্দিষ্ট জিনোটাইপ কখনো একের বেশি ফিনোটাইপ প্রেজেন্ট করতে পারে না। একটা জিনোটাইপ একটাই ফিনোটাইপকে প্রেজেন্ট করবে, কিন্তু একটা ফিনোটাইপের জন্য অনেকগুলো জিনোটাইপ প্রেজেন্ট থাকতে পারে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন আমরা দেখবো এবার কি রয়েছে। কোশ্চেন নাম্বার 16 বলা আছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছিল যে জীব থেকে। প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। সেটা কি? কোন অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার করেছিল? কোন অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কৃত হয়েছিল? সেটা হচ্ছে পেনিসিলিন। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, আর সেটা পাওয়া গেছিলো কোথা থেকে? পেনিসিলিয়াম নোটেটাম থেকে কিন্তু সেটা পাওয়া গেছিল। তো এই পেনিসিলিয়াম নোটেটামটা কি, ছত্রাক নাকি শৈবাল, সেইটাই এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, এবং সেটা পাওয়া গেছিল পেনিসিলিয়াম নোটেটাম থেকে। আর পেনিসিলিয়াম নোটেটাম হচ্ছে একটা ছত্রাক, মানে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, ছত্রাক। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 17। কি বলা আছে? ক্রায়ো সংরক্ষণে কত তাপমাত্রায় নমুনা সংরক্ষণ করা হয়? ক্রায়ো সংরক্ষণ কি? ক্রায়ো সংরক্ষণ হচ্ছে অতি নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে কোনো নমুনাকে সংরক্ষণ করা। সেটা কোনো বীজ সংরক্ষণ হতে পারে বা ডিম্বাণু সংরক্ষণ, শুক্রাণু সংরক্ষণ হতে পারে। এগুলো সবই হচ্ছে কি ক্রায়ো সংরক্ষণের মধ্যেই পড়বে। আর এখানে কি ব্যবহার করা হয়? ক্রায়ো সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন। যেখানে টেম্পারেচার কত থাকে? টেম্পারেচার থাকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে,
পরবর্তী কোশ্চেন দেখো, তার আগে পড়ে দিয়ে যে ক্রায়ো সংরক্ষণ হচ্ছে কিসের মধ্যে পড়ে? ক্রায়ো সংরক্ষণ ইজ ex-situ সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ হলো ex-situ প্রিজারভেশনের এক্সাম্পল। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18 কি বলা আছে? ডান নিলয় থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ডান নিলয় থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত পরিবহন করবে কে? সেটা হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। ধমনী এমনিতে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসে ধমনী হচ্ছে একটা ব্যতিক্রম, যেটা হচ্ছে দূষিত রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে প্রেজেন্ট করে। একটা কথা মনে রাখবে তোমরা, যে যখনই দেখবে ফুসফুস কথাটা আসছে, ফুসফুসের সঙ্গে সবসময়ই এই ফুসফুসীয় বা পালমোনারি কথাটা অ্যাড থাকবে। পালমোনারি মানেই তোমরা মেনে নেবে যে ওটা ফুসফুসের সঙ্গে রিলেটেড। কিন্তু এখানে যেহেতু দুটো অপশান ছিল তাই একটু কনফিউজিংও ছিল, যেহেতু ফুসফুসীয় শিরাও ছিল, ফুসফুসীয় ধমনীও ছিল। ফুসফুসীয় শিরা কী করে? ফুসফুসীয় শিরাও হচ্ছে শিরাদের মধ্যে ব্যতিক্রম। শিরা মাত্রই কিন্তু দূষিত রক্ত পরিবহন করে, বাট ফুসফুসীয় শিরা হচ্ছে ব্যতিক্রম। ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে বাম অলিন্দে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ঠিক আছে, 4টে ফুসফুসীয় শিরা প্রেজেন্ট থাকে। কটা ফুসফুসীয় শিরা প্রেজেন্ট থাকবে? 4টে ফুসফুসীয় শিরা। এই দিকের ফুসফুস থেকে দুটো, এই দিকের ফুসফুস থেকে দুটো, মোট 4টে ফুসফুসীয় শিরা। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলা আছে? ঘাম, অশ্রুতে এবং লালাতে উপস্থিত ইমিউনোগ্লোবুলিন হলো। ইমিউনোগ্লোবুলিন মানে কিছুই না, ইমিউনোগ্লোবুলিন ইজ অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবুলিন হলো অ্যান্টিবডি। ঘাম, অশ্রু, লালাতে কোন প্রকারের অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে? আইজিএ কি যার জন্য বলা হয় কি সিক্রেটরি অ্যান্টিবডি বা ক্ষরণকারী অ্যান্টিবডিও কিন্তু বলা হয়। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি রয়েছে, 20 নম্বর কোয়েশ্চেন। বলা আছে কোনটি ডিপ্লোব্লাস্টিক মানে কি? এদের ক্ষেত্রে দুটো লেয়ার থাকবে, একটা থাকবে একটোডার্ম আর একটা থাকবে এন্ডোডার্ম। এদের ক্ষেত্রে মেসোডার্ম নামক যে লেয়ারটা, সেই মেসোডার্ম কিন্তু থাকবে না। তো ডিপ্লোব্লাস্টিক এখানে কোনটা? অপশনস রয়েছে অ্যানিলিডা, মোলাস্কা, কর্ডাটা আর পরিফেরা। ডিপ্লোব্লাস্টিক হচ্ছে পরিফেরা। কোয়েশ্চেন নাম্বার 20 কি রয়েছে দেখো, কোনটি ডিপ্লোব্লাস্টিক নয় কোনটা? অপশনস রয়েছে অ্যানিলিডা, মোলাস্কা, কর্ডাটা এবং পরিফেরা। এর মধ্যে ডিপ্লোব্লাস্টিক নয় কোনটা? সেটা হচ্ছে পরিফেরা। বাকি যেগুলো এখানে রয়েছে প্রত্যেকটাই কিন্তু ডিপ্লোব্লাস্টিক। এই ডিপ্লোব্লাস্টিক জিনিসটা কি? যাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় তিনটে লেয়ার কি কি? একটোডার্ম থাকবে, মাঝে থাকবে মেসোডার্ম এবং একদম ভেতরে থাকে এন্ডোডার্ম। যাদের ক্ষেত্রে তিনটে লেয়ার প্রেজেন্ট থাকবে ভ্রূণ অবস্থায় তাদেরকে বলা হয় কি ডিপ্লোব্লাস্টিক। তো এই একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম থেকে কিন্তু আমাদের যে বিভিন্ন শরীরের পার্ট সেগুলো তৈরি হয়। যেমন একটোডার্ম থেকে আমাদের স্কিন তৈরি হয়, মেসোডার্ম থেকে আমাদের যে পৌষ্টিক নালী বা অ্যালিমেন্টারি ক্যানাল সেইটা তৈরি হয়, এবং এন্ডোডার্ম থেকে আমাদের যেমন এন্ডোডার্ম থেকে আমাদের রক্ত তৈরি হয়। ঠিক আছে, তো এই প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা ফাংশন রয়েছে। অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, একাউন্ডার্মাটা, কর্ডাটা সবই কিন্তু ডিপ্লোব্লাস্টিক। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 21 কি রয়েছে? কোন কোষাঙ্গাণুটি নিউক্লিয় পর্দার সাথে যুক্ত থাকে? নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত থাকবে কোন কোষাঙ্গাণু? অপশনস রয়েছে গলগি বস্তু, এন্ডোপ্লাজমীয় জালিকা, রাইবোজোম আর সেন্ট্রোজোম। নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত থাকে যে কোষাঙ্গাণু সেটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, এন্ডোপ্লাজমীয় জালিকা। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 22 ফ্লোয়েমের কোন উপাদান মৃত? অপশনস রয়েছে শিবনল, শিবকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। তো ফ্লোয়েমের যে একমাত্র মৃত উপাদান সেটা কি? সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু বা বাস্ট তন্তু। বাকি ফ্লোয়েমের সমস্ত উপাদানগুলোই কিন্তু সজীব। ফ্লোয়েমের বাকি উপাদানগুলো সজীব, শুধুমাত্র ফ্লোয়েম তন্তু হচ্ছে মৃত উপাদান। আরেকটা জিনিস মনে রাখবে, শিবনল কিন্তু নিউক্লিয়াসবিহীন হয়। শিবনল কেমন হয়? নিউক্লিয়াসবিহীন। এইটাও কোশ্চেন আসতে পারে যে ফ্লোয়েমের কোন উপাদানটি নিউক্লিয়াসবিহীন, তখন আনসার কি হবে? শিবনল। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 23 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে দেখো, ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি বেমের 2 মেরুপ্রান্তে গমন করে যে দশায়। খুবই ইম্পর্টেন্ট আর খুবই সহজ একটা প্রশ্ন। অপশানস রয়েছে দেখো ইন্টারফেজ,
প্রোফেজ, টেলোফেজ আর অ্যানাফেজ। তো ক্রোমাটিডগুলি বেমের দুই মেরুপ্রান্তে গমন করবে কোন দশায়? সেটা হচ্ছে অবশ্যই অ্যানাফেজ দশায়, যেটাকে আমরা বলি কি অ্যানাফেজীয় চলন। ক্রোমোজোমাল বেমতন্তুর সংকোচন এবং অপত্য ক্রোমোজোমের মধ্যে যে বিকর্ষণ দেখা যায় তার জন্যই কিন্তু ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো রয়েছে সেটা বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, যাকে বলা হয় কি অ্যানাফেজীয় চলন। অবশ্যই তাহলে সেটা অ্যানাফেজ দশাতেই দেখা যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 24 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? কোয়েশ্চেনে বলা আছে ম্যালেরিয়া রোগটি নিরাময় করা হয়। অপশানস রয়েছে ডিডিটি দ্বারা, কুইনাইন দ্বারা, পেনিসিলিন দ্বারা নাকি স্ট্রেপ্টোমাইসিন দ্বারা। তো এখানে ম্যালেরিয়ার যে স্পেসিফিক ড্রাগ, ম্যালেরিয়ার স্পেসিফিক ড্রাগ কি? সেটা হচ্ছে কুইনাইন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, কুইনাইন। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছালে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 25 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? ছত্রাকের কোষে সঞ্চিত খাদ্যবস্তু। অপশানস কি আছে দেখো, কাইটিন, স্টার্চ, গ্লাইকোজেন আর সেলুলোজ। তো এগুলোর মধ্যে ছত্রাকের কোষে খাদ্যবস্তু হিসেবে কি সঞ্চয় থাকে? গ্লাইকোজেন সঞ্চয় থাকে। প্রাণীদের কোষেও কিন্তু খাদ্যবস্তু হিসেবে গ্লাইকোজেন সঞ্চয় থাকে। প্রাণীর ক্ষেত্রে যকৃৎ প্লাস পেশি এই দু জায়গায় কিন্তু গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় থাকে, এবং ছত্রাকের কোষেও খাদ্যবস্তু হিসেবে সঞ্চয় থাকবে কি? গ্লাইকোজেন। কাইটিন, কাইটিন কি? কাইটিন হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীরের যে মূল উপাদান সেইটা হলো কাইটিন। আর রয়েছে দেখো নাকি সেলুলোজ। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান, যেটা হচ্ছে সেলুলোজ। এখানে হচ্ছে স্টার্চ। স্টার্চ কি? স্টার্চ হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্যবস্তু। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 26 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? টেরিডোফাইটা সম্পর্কে সঠিক কোন বক্তব্য? টেরিডোফাইটা মানে কি? টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্নবর্গ। টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্নবর্গ। এখানে কোন বক্তব্যটা সঠিক সেইটা বলতে হবে। কোয়েশ্চেন তোমরা সবসময় ভালো করে পড়বে। অনেক সময় থাকে যে কোনটা সঠিক নয় সেটা আমরা ঠিক করে লক্ষ্য না করে অপশনগুলো দেখতে শুরু করে দিই। তো প্রথম কাজ আমরা পরীক্ষার সময় অলওয়েজ আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়বো। টেরিডোফাইটা সম্পর্কে কোনটা সঠিক? অপশন দেখো, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর, নেক্সট রয়েছে দেহটি মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, তারপর জাইলেম ও ফ্লোয়েম থাকে না, আর ডিতে রয়েছে বীজ গঠিত হয়। তো টেরিডোফাইটা বা ফার্ন সম্পর্কে এখানে যেটা সঠিক সেটা হচ্ছে এদের দেহটা মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। টেরিডোফাইটার যে প্রধান দেহ, টেরিডোফাইটার প্রধান দেহ হচ্ছে রেণুধর। টেরিডোফাইটার প্রধান দেহ কেমন হবে? রেণুধর দেহ হবে। রেণুধর মানে ডিপ্লয়েড দেহ, রেণুধর মানে দেহটা হবে ডিপ্লয়েড। জাইলেম আর ফ্লোয়েম কিন্তু থাকে। টেরিডোফাইটার প্রথম যে অপুষ্পক উদ্ভিদ আসতে পারে কোন অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম ও ফ্লোয়েম দ্বারা গঠিত সংবহন করা থাকে, তাহলে সেখানে কি হবে? আনসার হবে টেরিডোফাইট। আর রয়েছে বীজ গঠিত হয়। টেরিডোফাইটা কিন্তু বীজ গঠিত হয় না, টেরিডোফাইটায় বীজ গঠিত হবে না। পরবর্তী কোশ্চেন দেখো 27 নম্বর কোশ্চেন। অ্যানিলিডার রেচন অঙ্গ হলো। অ্যানিলিডা মানে কি? অ্যানিলিডা বলতে কেঁচো, জোক এই যে প্রাণীগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যানিলিডা। কী কী রয়েছে অপশান দেখো, স্ট্যাটোসিস্ট, নেফ্রিডিয়া, ম্যালপিজের নালিকা এবং বৃক্ক। অ্যানিলিডার যে রেচন অঙ্গ সেটা হচ্ছে নেফ্রিডিয়া। অপশান কোনটা ঠিক হবে? অপশান বি হবে এখানে ঠিক, নেফ্রিডিয়া। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব 28 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? জাইলেম জল সংবহন করে। আমরা সবাই জানি জাইলেম জল সংবহন করে, কিন্তু অপশানস কী কী বলেছে এখানে? পাতা থেকে মূলে, মূল থেকে পাতায়, ট্রাকিড থেকে ভেসেলে নাকি তন্তু থেকে ট্রাকিডে। জাইলেমের যে জল সংবহন করা কাজ সেটা হচ্ছে মূল থেকে পাতাতে। জাইলেম জল সংবহন করবে মূল থেকে পাতায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো 29 নম্বর কোয়েশ্চেন কি বলা আছে? সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় যে উদ্ভিদে। অপশানস রয়েছে আম পাতা, কুমড়ো পাতা, কলা পাতা আর তেজপাতা। তো সমান্তরাল শিরাবিন্যাস কেমন দেখতে হয়? এইটা যদি একটা পাতা হয় তাহলে সমান্তরাল শিরাবিন্যাস মানে শুধু এই রকম দাগ থাকবে কিছু এই রকম, আর কোনো কিন্তু এখানে ব্রাঞ্চ প্রেজেন্ট থাকবে না। আর এইটাই যদি হতো জালক আকার শিরাবিন্যাস তাহলে এই পাতা এর মধ্যে বিভিন্ন রকমের জালকের আকারে কিন্তু শিরাবিন্যাস দেখা যেত। সমান্তরাল শিরাবিন্যাস এখানে প্রেজেন্ট থাকতো না, এই যে হচ্ছে জালকাকার শিরাবিন্যাস। তো এখানে সমান্তরাল শিরাবিন্যাস আমরা যদি পাতাগুলোকে ইমাজিন করি তাহলেই বুঝতে পারবো। সমান্তরাল শিরাবিন্যাস দেখা যাবে কোন পাতার ক্ষেত্রে? কলা পাতার ক্ষেত্রে। অপশন কোনটা ঠিক হবে? অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 30 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন কি রয়েছে? প্রোফাজ হলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অপশানস রয়েছে ভাইরাল ডিএনএ,
ভাইরাল আরএনএ, ভাইরাল ও ব্যাকটেরিয়াল ডিএনএ সমন্বয়, আর রয়েছে ব্যাকটেরিয়াল ডিএনএ। প্রোফাজ বলতে বোঝায় ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ যে সংযোগ সেইটা, ঠিক আছে। মানে এখানে প্রোফাজ কোনটা হবে? প্রোফাজ হচ্ছে ভাইরাল ও ব্যাকটেরিয়াল ডিএনএ সমন্বয় হলো প্রোফাজ, মানে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। প্রোফাজটা কি তোমরা সেটাও একটু দেখে নাও। মনে করো এইটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে এখানে ব্যাকটেরিয়াল জিনোমিক ডিএনএ রয়েছে। এবার এই ব্যাকটেরিয়াকে যদি কোনো ফাজ ভাইরাস আক্রমণ করে, এই ব্যাকটেরিয়াকে মনে করো কোনো ফাজ ভাইরাস আক্রমণ করলো, তখন কি হবে? ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, কোষ পর্দা সব ভেদ করে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে যাবে এই যে ভাইরাল জিনোমটা, অর্থাৎ ভাইরাসের যে ডিএনএ সেটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেল। তারপরে কি হবে? এই যে ব্যাকটেরিয়াল জিনোমটা ছিল, ব্যাকটেরিয়াল জিনোমটা যেটা আমি রেড কালি দিয়ে করেছিলাম, তোমাদের শুধুমাত্র আমি জিনোমটা এবার দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ব্যাকটেরিয়াল জিনোমটা, এই ব্যাকটেরিয়াল জিনোমের সাথে ভাইরাল ডিএনএটা যুক্ত হয়ে যাবে, ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএ এইভাবে যুক্ত হয়ে যাবে। তো এই যে গঠন, এটাকেই বলা হয় প্রোফাজ। তাহলে বুঝতেই পারছো প্রোফাজ মানে কি? প্রোফাজে ব্যাকটেরিয়াল ডিএনএও প্রেজেন্ট আছে, প্লাস প্রোফাজের মধ্যে কিন্তু ভাইরাল ডিএনএও প্রেজেন্ট রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর কোশ্চেন এবার কিন্তু স্টার্ট হবে। লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, যেখানে তোমরা পাবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর 10টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে। এখানে অপশন একটাও ঠিক হতে পারে বা মোর দ্যান ওয়ান অপশনও কিন্তু এখানে ঠিক হতে পারে। তো চলো স্টার্ট করা যাক। 31 থেকে 40 পর্যন্ত থাকবে তোমাদের লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, পরীক্ষাতেও নাম্বারিং এরমই থাকবে। প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে, 31 নম্বর কোশ্চেন। ডিএনএতে উপস্থিত নাইট্রোজেন বেস হলো, ডিএনএতে উপস্থিত নাইট্রোজেন বেস। অপশানস রয়েছে অ্যাডেনিন থাইমিন, সাইটোসিন ইউরাসিল, থাইমিন ও সাইটোসিন, আর রয়েছে থাইমিন ও ইউরাসিল। তো নাইট্রোজেন বেস ডিএনএ ক্ষেত্রে কি কি হয়? একটা থাকে পিউরিন, একটা থাকে পিরিমিডিন। পিউরিন থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন, পিরিমিডিন থাকে সাইটোসিন এবং থাইমিন, অর্থাৎ এ, জি এবং সিটি হচ্ছে বেস। কিন্তু এখানে যে পেয়ারগুলো দেওয়া রয়েছে সেগুলো ওরমভাবে যে পিউরিন হিসেবে পিউরিনকে একসাথে রেখেছে বা পিরিমিডিন হিসেবে পিরিমিডিন হিসেবে পিরিমিডিনকে একসাথে রেখেছে এরম নয়। তো এখানে আমরা দেখব কোনগুলো ঠিক। প্রথমত অ্যাডেনিন থাকে এবং থাইমিনও ডিএনএতে থাকে। আর কি থাকে? সাইটোসিন আর থাইমিন, এটাও ঠিক, কারণ ইউরাসিল কখনোই ডিএনএতে কিন্তু প্রেজেন্ট থাকে না। সেই হিসেবে অপশান বিও হবে না, অপশান ডিও হবে না, শুধুমাত্র ঠিক হবে অপশান এ এবং অপশান সি। এখানে আর একটা জিনিস যেটা এখানে অপশানে নেই কিন্তু তাও তো আমাদের জানতে হবে, ডিএনএতে মোট 4টে কী কী থাকে? অ্যাডেনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে এবং থাইমিন থাকবে। এখানে অপশানে গুয়ানিন ছিল না ঠিকই, বাট গুয়ানিনও কিন্তু থাকে, তো সেটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো কি হবে। তাহলে এখানে কারেক্ট অপশান কোনগুলো হলো? অপশান হলো এখানে অ্যাডেনিন থাইমিন আর থাইমিন সাইটোসিন, ঠিক আছে। অপশান এ আর অপশান সি হলো এখানে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, 32 নম্বর কোয়েশ্চেন। কোনগুলি ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত? অপশানস রয়েছে প্লাজমিড, রাইবোজোম, নিউক্লিয়য়েড আর সেন্ট্রিওল। ব্যাকটেরিয়ার কোষে কোনগুলো থাকবে? ব্যাকটেরিয়ার কোষে প্রথমত প্লাজমিড থাকবেই, ব্যাকটেরিয়ার কোষে রাইবোজোমও থাকবে, সেই রাইবোজোম হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 70S প্রকৃতির, এবং ব্যাকটেরিয়ার নিউক্লিয়য়েডও থাকে। ব্যাকটেরিয়ার যে জেনেটিক মেটেরিয়াল সেটাকে আমরা বলি কি? নিউক্লিয়য়েড বা জেনোফোর। ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়ালকে নিউক্লিয়য়েড ছাড়া জেনোফোরও কিন্তু বলা হয়। ওকে, সেন্ট্রিওল প্রেজেন্ট থাকবে না, হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকবে না, এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কখনোই প্রেজেন্ট থাকবে না, এবং প্রকৃত নিউক্লিয়াসও কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট থাকে না। নেক্সট কোশ্চেন দেখো, 33 নম্বর কোয়েশ্চেন। কি রয়েছে? কোশ্চেন নাম্বার 33 বলা আছে নিউরনের কোষ দেহে থাকে। অপশানস রয়েছে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম এবং নিউক্লিয়াস। নিউরনের কোষ দেহে কি কি থাকে? নিউরনের কোষ দেহে মাইটোকন্ড্রিয়া থাকবে, গলগি বডিও থাকবে এবং কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, কিন্তু সেন্ট্রোজোম থাকবে না, তাই তো? নিউরনের ক্ষেত্রে তো সেন্ট্রোজোম থাকবে না, তো এখানে অপশান সিটা বাদ, বাকিগুলো এখানে কিন্তু ঠিক। অপশান এ ঠিক, বি ঠিক এবং অপশান ডি ঠিক, এই 3টে অপশান কিন্তু এখানে ঠিক হবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 34 কি রয়েছে? কোন প্রকার শ্বসন প্রক্রিয়ায় মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না? অপশানস কী রয়েছে দেখো, সন্ধান, সবাত শ্বসন, ইলেকট্রন পরিবহন তন্ত্র, আর রয়েছে অবাত শ্বসন। শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে কোন প্রকার শ্বসনে মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হবে না? সেটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া ব্যবহৃত হয় না, এবং অবাত শ্বসনে কিন্তু মুক্ত আণবিক O2 বা মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না। বাকি সবাত শ্বসনে তো হবেই।
সন্ধান প্রক্রিয়ায় মুক্ত আণবিক O2 ব্যবহৃত হবে না এবং অবাধ শ্বসনেও কিন্তু মুক্ত আণবিক O2 ব্যবহৃত হবে না। বাকি রয়েছে কি এখানে সবাধ শ্বসন। সবাধ শ্বসনে তো ব্যবহৃত হবেই, আর সবাধ শ্বসনের একটা পার্ট হচ্ছে কি ইলেকট্রন পরিবহন তন্ত্র, এখানেও মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 35। কোনগুলি উদ্ভিদের অত্যাবশ্যক খনিজ পদার্থ? অপশানস রয়েছে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর মলিবডিনাম। তো এখানে অত্যাবশ্যক খনিজ পদার্থ বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হচ্ছে অত্যাবশ্যক খনিজ পদার্থ। বাকি কি রয়েছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ অত্যাবশ্যক নয়, তার সাথে মলিবডিনামও অত্যাবশ্যক নয়, ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ছাড়া আর অত্যাবশ্যক কি হবে? আর অত্যাবশ্যক হবে ফসফরাস, সালফার, কার্বন, এগুলো সব হচ্ছে অত্যাবশ্যক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর যদি স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বলা হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো হবে? বোরন হবে, মলিবডিনাম হবে, ম্যাঙ্গানিজ হবে, তাছাড়া তার সাথে কি হবে আর কপার হবে, আয়রন হবে, এগুলো হচ্ছে সব মাইক্রোনিউট্রিয়েন্ট। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি কি পড়বে? ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে বেশি পরিমাণে প্রয়োজন বা অতিমাত্রিক মৌল যেগুলোকে বলা হয়। সেখানে কি পড়বে? কার্বন পড়বে, হাইড্রোজেন পড়বে, অক্সিজেন পড়বে, ক্যালসিয়াম পড়বে, পটাশিয়াম পড়বে, সালফার, ফসফরাস, এগুলো সবই হচ্ছে কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। পরবর্তী কোশ্চেন দেখো 36 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, নাইট্রোজেন সংবন্ধনের জন্য প্রয়োজনীয় উপাদান হলো। অপশানস রয়েছে নাইট্রোজেনের উৎসেচক, লেগ হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইড এবং নডজিন। এগুলোর মধ্যে নাইট্রোজেন সংবন্ধনের জন্য অপরিহার্য কোনগুলো? সেটা হচ্ছে নাইট্রোজিনাস উৎসেচক, যেটা লাগবেই, লেগ হিমোগ্লোবিনও লাগবে এবং নডজিনও প্রয়োজন। এই যে নডজিন, সেই নডজিন কি করে? নোডিউল বা অর্বুদ গঠনে সাহায্য করে, ঠিক আছে। লেগ হিমোগ্লোবিন কি করে? লেগ হিমোগ্লোবিন এই নাইট্রোজিনের উৎসেচকটাকে অক্সিজেনের হাত থেকে রক্ষা করে, ঠিক আছে। তাহলে এই তিনটেই কিন্তু নাইট্রোজেন সংবন্ধনের জন্য প্রয়োজন। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 37 কি রয়েছে, কোনগুলি গোনাডোট্রফিক হরমোন? গোনাডোট্রফিক মানে কি? গোনাড বা জননগ্রন্থিকে উদ্দীপিত করবে যে হরমোনগুলো, সেগুলোই হবে কি গোনাডোট্রফিক হরমোন। অপশানস কি রয়েছে? প্রোল্যাকটিন, অক্সিটোসিন, FSH এবং LH। তো এখানে গোনাডোট্রফিক কোনগুলো? প্রথমত হবে প্রোল্যাকটিন, নেক্সট হবে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর হবে LH মানে লিউটিনাইজিং হরমোন। এগুলো সব হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন খরিত হয় অগ্রপিটুইটারি থেকে। এর ভাগগুলো যদি বলি তাহলে প্রথমত FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন, ICSH অর্থাৎ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন ক্ষণে উদ্দীপিত করে। আর কি রয়েছে এখানে? আর রয়েছে হচ্ছে LTH লিউটোট্রপিক হরমোন, যেটাকে কি নামে জানা হয়? প্রোল্যাকটিন নামে জানা হয়। আর অক্সিটোসিন হচ্ছে একটা নিউরো হরমোন, যেটা হচ্ছে প্রসবকালে জরায়ুর সংকোচন বৃদ্ধি করে এবং এটা খরিত হয় অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারি থেকে। পরবর্তী কোশ্চেন দেখো 38 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 38। কোনগুলো প্লাসেন্টা থেকে খরিত হরমোন? প্লাসেন্টা হচ্ছে একটা টেম্পোরারি মানে কি? অস্থায়ী। টেম্পোরারি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। প্লাসেন্টা শুধুমাত্র প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, আর আফটার ডেলিভারি বা বেবি বার্থ হওয়ার পর কিন্তু এই প্লাসেন্টাটাও কি হয়? বেরিয়ে যায়। তো এই প্লাসেন্টা বা অমরা বলা হয় যেটাকে বাংলায়, এর থেকে কী হরমোন খরিত হয়? রিল্যাক্সিন রয়েছে অপশানে, ইস্ট্রোজেন, HCG আর থাইমোসিন। প্লাসেন্টা থেকে কী হরমোন খরিত হবে? অপশান A হবে ঠিক, অপশান বিও ঠিক রয়েছে এবং অপশান সিও ঠিক রয়েছে। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হচ্ছে A, B অ্যান্ড C। থাইমোসিন হবে না। থাইমোসিন খরিত হয় থাইমাস গ্রন্থি থেকে। কী হরমোন খরিত হয় প্লাসেন্টা থেকে? সবকটা হরমোনই বলি দিই। প্লাসেন্টা থেকে খরিত হরমোনগুলো হচ্ছে ইস্ট্রোজেন খরিত হবে, প্রোজেস্টেরন খরিত হবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, তার সাথে হবে HCG মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, HCS হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। আর কি হবে? রিল্যাক্সিন খরিত হবে, আর তার সাথে কিন্তু কিছুটা রেনিনও খরিত হয়। এই মোট 6টা হরমোন। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তোমরা এমনিতেই মনে রাখবে। H দিয়ে রয়েছে দুটো, দেখো HCG মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এবং HCS মানে হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। আর দিয়ে রয়েছে দুটো, একটা হচ্ছে রিল্যাক্সিন আর একটা হচ্ছে রেনিন। এই 6টা কিন্তু প্লাসেন্টা থেকে খরিত হরমোন। পরবর্তী কোশ্চেন দেখো 39 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন কর্টিক স্নায়ু মোটর নিউরন দ্বারা গঠিত? অপশানস রয়েছে অকিউলোমোটর, ট্রক্লিয়ার,
অপটিক আর অ্যাবডুসেন্স। কর্টি স্নায়ু মোটর নিউরন দ্বারা গঠিত কোনগুলো? মোটর নিউরন দ্বারা যেসব কর্টি স্নায়ু গঠিত হবে সেগুলো কেমন হবে? সেগুলো হবে চেষ্টীয় প্রকৃতির, চেষ্টীয় প্রকৃতির বা বহির্বাহী যেগুলো হবে, বহির্বাহী। ঠিক আছে, তো এখানে আনসার কোনগুলো ঠিক হবে? প্রথমেই হবে মোটর স্নায়ু দিয়ে গঠিত হচ্ছে অকিলোমোটর, তার সাথে ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স, তিনটেই কিন্তু এখানে মোটর নিউরন দ্বারা গঠিত। অপটিক যে স্নায়ু, অপটিক স্নায়ু হচ্ছে সেন্সরি নিউরন দিয়ে গঠিত। সেই হিসেবে এখানে কোন কোন অপশনটা ঠিক হলো? অকিলোমোটর, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স, অপশন এ, বি অ্যান্ড অপশন ডি হলো কারেক্ট। তার সাথে তোমরা আরও দুটো জেনে রাখো, স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল, এই দুটোও কিন্তু মোটর নিউরন দ্বারা গঠিত। ওকে, যদি বলা হয় সেন্সরি নিউরন দ্বারা গঠিত তাহলে কি কি হবে? অপটিক হবে, অডিটরি হবে এবং কি হবে? অলফ্যাক্টরি। এই তিনটে কিন্তু হলো, এই তিনটে সেন্সরি নিউরন দ্বারা গঠিত। আর একটা বাকি রইল, সেটা হচ্ছে মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ুর এক্সাম্পল হিসেবে আমরা কি জানি? ভেগাস স্নায়ু, ভেগাস ফেসিয়াল, ভেগাস ফেসিয়াল, এগুলো হচ্ছে মিশ্র স্নায়ু, অর্থাৎ এগুলো সেন্সরি এবং মোটর উভয় প্রকার নার্ভ দিয়েই গঠিত। পরবর্তী কোশ্চেন দেখো, এবার 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেন মানে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর এটা লাস্ট কোশ্চেন। কি রয়েছে? গ্লোমেরুলাসের পরিশ্রুত তরলের উপাদান কোনগুলি? গ্লোমেরুলাস পরিশ্রুতকে জিএফ বলা হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেট। ঠিক আছে, অপশানস কী কী আছে দেখো, অপশান রয়েছে গ্লুকোজ, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এবং প্রোটিন। গ্লোমেরুলাস পরিশ্রুত তরলের উপাদান হচ্ছে, প্রথমত হবে গ্লুকোজ, আর হবে কোনগুলো? ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড, এই তিনটেই কিন্তু গ্লোমেরুলার পরিশ্রুতের উপাদান। ওকে, কিন্তু প্রোটিন কখনোই গ্লোমেরুলার পরিশ্রুতের মধ্যে বা জিএফ এর মধ্যে প্রেজেন্ট থাকবে না। তোমাদের হয়তো মনে হচ্ছে যে গ্লুকোজ প্রেজেন্ট থাকবে না গ্লোমেরুলাস পরিশ্রুতের মধ্যে, কিন্তু গ্লুকোজ গ্লোমেরুলাস পরিশ্রুতের মধ্যে প্রেজেন্ট থাকে, বাট মূত্রে প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, গ্লোমেরুলার পরিশ্রুতের মধ্যে গ্লুকোজ প্রেজেন্ট থাকবে, কিন্তু মূত্রে এটা প্রেজেন্ট থাকবে না, কারণ বৃক্কীয় নালিকা দ্বারা এই গ্লুকোজ সম্পূর্ণরূপে শোষিত হয়। বৃক্কীয় নালিকা দ্বারা গ্লুকোজ 100% শোষিত হয়ে যায়, যার জন্য গ্লোমেরুলার পরিশ্রুতের মধ্যে গ্লুকোজ প্রেজেন্ট থাকলেও কিন্তু মূত্রের মধ্যে এটা প্রেজেন্ট থাকবে না। তাহলে এখানে কারেক্ট অপশন কোনগুলো হলো? গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে কোনগুলো প্রেজেন্ট থাকছে? সেটা হচ্ছে গ্লুকোজ প্রেজেন্ট থাকে, ক্রিয়েটিন প্রেজেন্ট থাকবে, ইউরিক অ্যাসিড প্রেজেন্ট থাকবে, তার সাথে অবশ্যই ইউরিয়া প্রেজেন্ট থাকবে এবং ইউরিয়ার সাথে কিছু আয়নও প্রেজেন্ট থাকতে পারে, আয়নও প্রেজেন্ট থাকে এবং অবশ্যই জল প্রেজেন্ট থাকে। ওকে, লাইফ সায়েন্সের পার্ট শেষ হলো ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2। নেক্সট স্টার্ট হবে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স প্রথমে রয়েছে ক্যাটাগরি 1-এর কোশ্চেন, মোট 15টা থাকবে ক্যাটাগরি 1, 41 থেকে 55। নেগেটিভ মার্কিংও এখানে থাকবে -1/4। চলো দেখা যাক ক্যাটাগরি 1 ফিজিক্যাল সায়েন্স। প্রথম কোশ্চেনে দেখো কি রয়েছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16 ও নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 হলে নাইট্রিক অ্যাসিডের পারমাণবিক ভর হবে। প্রথমত নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3। এখানে হাইড্রোজেনের রয়েছে একটা পরমাণু, নাইট্রোজেনের একটা পরমাণু এবং অক্সিজেনের রয়েছে 3টে পরমাণু। তাহলে এখানে আমরা কিভাবে বের করব এর যে আণবিক ভর? নাইট্রিক অ্যাসিডের এটা হবে আণবিক ভর। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করার জন্য HNO3, H এর পারমাণবিক ভর হচ্ছে 1, N মানে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16 করে 3টে রয়েছে। তার মানে 14 আর 1 15, 3 16 48, যোগ করলে কত পাবে তুমি? যোগ করলে পাবে 63, যোগ করলে 8 আর 5 13, 4 আর 5 6 63। সেক্ষেত্রে আনসার কি হচ্ছে? অপশান এ 63 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 42। কোনো পরমাণুর ভর সংখ্যা 27 ও নিউট্রন সংখ্যা 14, ওই পরমাণুর ট্রাই পজিটিভ আয়নে ইলেকট্রন সংখ্যা। ট্রাই পজিটিভ মানে কি? ওপরে থাকবে 3+। এবার এখানে পরমাণুর যে সংকেত সেটা যদি আমরা লিখি, মনে করো পরমাণুটা হচ্ছে X পরমাণু, ভর সংখ্যা 27 মানে ওপরে লিখবো 27 এবং নিউট্রন সংখ্যা 14। তাহলে প্রোটন সংখ্যা আমরা জানি না, এইখানে থাকবে কি? এই নিচটা থাকে প্রোটন সংখ্যার মান। তো প্রোটন সংখ্যা বের করব কি করে? এই যে নিউট্রন সংখ্যা দেওয়া রয়েছে, এখানে যে নিউট্রন সংখ্যা দেওয়া রয়েছে, এখানে দেওয়া হয়েছে ভর সংখ্যা। ভর সংখ্যা থেকে আমরা যদি নিউট্রন সংখ্যাকে বাদ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা কিন্তু প্রোটন সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ প্রোটন সংখ্যার মান আমরা কি পেলাম? এখানে 13। তাহলে এখানে কি লিখব? 13।
প্রোটন সংখ্যা, এক্সের যে পারমাণবিক সংখ্যা সেটা 13 এবং এক্সের যে ভর সংখ্যা সেটা হচ্ছে 27। এবার বলা হচ্ছে এই পরমাণু ট্রাই পজিটিভ আয়নে ইলেকট্রন সংখ্যা। এই যে এক্স পরমাণুটা রয়েছে, এক্স পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত? যতগুলো প্রোটন, তো আমি কী বলেছি, যতগুলোই ইলেকট্রন, তাহলে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13টা। এবার ট্রাই পজিটিভ মানে কি? ট্রাই পজিটিভ মানে হচ্ছে এক্স 3+ গঠিত হয়েছে। 3+ মানে কি হচ্ছে 3টে ইলেকট্রন আউট হয়ে গেছে। 3টে ইলেকট্রন যদি আউট হয়ে যায়, পরমাণুতে ছিল 13টা ইলেকট্রন, সেখান থেকে আউট হয়েছে 3টে ইলেকট্রন, তাহলে প্রেজেন্ট থাকবে কটা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। অর্থাৎ রাইট আনসার কী হবে? অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। অর্থাৎ এখানে কারেক্ট আনসার কী হচ্ছে? 10, মানে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 43, দুটি আইসোটোনের ক্ষেত্রে নিচের কোনটি অভিন্ন? অপশানস রয়েছে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। আইসোটোনের ক্ষেত্রে সবসময় দুটো পরমাণুর কী হবে? নিউট্রন সংখ্যাটা সমান হয়। যদি প্রোটন সংখ্যা সমান হয় সেটাকে আমরা কি বলি? প্রোটন সংখ্যা সমান হলে সেটাকে আমরা বলি আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান হলে দ্যাট ইজ কল্ড আইসোটোপ। ভর সংখ্যা সমান হলে আইসোবার, ভর সংখ্যা সমান হলে আইসোবার। এবং যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় সেটাকে বলা হয় আইসো ইলেকট্রিক। আর নিউট্রন সংখ্যা সমান হলে আমরা কি বলবো? আইসোটোন বলবো। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 44, আলফা কণা হলো, অপশানস রয়েছে ইলেকট্রন, তারপর রয়েছে দ্বিধনাত্মক আহিত হিলিয়াম আয়ন, নেক্সট রয়েছে প্রোটন, আর রয়েছে নিউট্রন। আলফা কণা কি? আলফা কণা হচ্ছে ডাই পজিটিভ হিলিয়াম আয়ন। আলফা কণা ইজ ডাই পজিটিভ হিলিয়াম আয়ন, মানে অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। ক্যাথোড রশ্মি হয় নেগেটিভ। ক্যাথোড রশ্মি মানে হচ্ছে ইলেকট্রনের স্রোত, এটা মনে রাখবে। আলফা কণা হলো পজিটিভ আধানযুক্ত কণা, বিটা কণা হয় নেগেটিভ আধানযুক্ত। বিটা কণাও কিন্তু ইলেকট্রনের স্রোতই হয়, নেগেটিভ আধানযুক্তই হয়, এবং যে আলফা কণা সেটা কিন্তু পজিটিভ আধানযুক্ত হয়। ঠিক আছে, আলফা কণার ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রন প্রেজেন্ট থাকে না। আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে He2+, মানে হিলিয়াম 2+। হিলিয়াম 2+-এর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ইলেকট্রন প্রেজেন্ট থাকবে না। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 45। কোয়েশ্চেন নাম্বার 45-এ কী বলা আছে? দ্রবণ থেকে একটা কোয়েশ্চেন রয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় 40 গ্রাম জলে 4 গ্রাম দ্রাব দ্রবীভূত করা হলো, দ্রাবটির দ্রাব্যতা নির্ণয় করো। এখানে কী কী দেওয়া রয়েছে? যে দ্রাবকের ভর দেওয়া হয়েছে 40 গ্রাম আর দ্রাব দেওয়া হয়েছে 4 গ্রাম। এবার দ্রাব্যতা যদি এক্স হয় তাহলে এক্স সমান কী লিখবো আমরা? ওপর নিচে লিখবো দ্রাবকের ভর, পাশে গুণ দিয়ে জাস্ট 100, আর কিচ্ছু করার দরকার নেই। 4 10 40, 0 0 কেটে গেল, আনসার তুমি পেয়ে গেলে 10। মানে এখানে আনসার কী হবে? অপশান ডি 10। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। আর মনে রাখবে দ্রাব্যতার কিন্তু কোনো একক নেই। দ্রাব্যতার কোনো একক নেই। দ্রাব্যতা হলো এককবিহীন একটা রাশি। দ্রাব্যতা এককবিহীন একটা রাশি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 46, জলকে জীবাণুমুক্ত করতে নিচের কোন রশ্মি ব্যবহৃত হয়? অপশানস কী আছে? গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, আর রয়েছে অবলোহিত রশ্মি। জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় অতিবেগুনি রশ্মি। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, অতিবেগুনি রশ্মি। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 47, শব্দের বেগ সর্বোচ্চ হয় যে মাধ্যমে? অপশানস রয়েছে কঠিন, তরল, গ্যাস, আর বায়ুশূন্য স্থানে। শব্দের বেগ সবসময় বেশি হবে, সব থেকে বেশি কোথায় হবে? সব থেকে বেশি হবে কঠিন মাধ্যমে। শব্দের বেগ সর্বোচ্চ হবে কঠিন মাধ্যমে। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। বায়ুশূন্য স্থানে শব্দ তরঙ্গ সঞ্চালিতই হয় না। বায়ুশূন্য স্থানে শব্দ তরঙ্গ সঞ্চালিত হবে না। শব্দ তরঙ্গ সঞ্চালিত হওয়ার জন্য সবসময় একটা মাধ্যমের প্রয়োজন। ঠিক আছে, শব্দ কিন্তু কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারবে না। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবসময় সব থেকে বেশি হবে। আরেকটা জিনিস জেনে রাখবে যে শব্দ তো এক প্রকার তরঙ্গ। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 48, এসআই পদ্ধতিতে রোধের একক। অপশানস রয়েছে ভোল্ট, কুলম্ব, ওহম, আর জুল। রোধের একক এসআই পদ্ধতিতে কী হবে? ওহম। এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক বা বিভবের একক। কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের একক, এগুলো সব এসআই একক। এবং জুল হচ্ছে শক্তির একক বা কার্যের এককও বলতে পারো। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 49, নিচের কোনটি একটি ত্রিক্ষারীয় অ্যাসিড?
অপশানস কী কী আছে? নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। তো এর মধ্যে ত্রিক্ষারীয় কোনটা? ত্রিক্ষারীয় হচ্ছে ফসফরিক অ্যাসিড। ত্রিক্ষারীয় হচ্ছে ফসফরিক অ্যাসিড, কারণ ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। H3PO4 মানে এখান থেকে আমরা কী কী আয়ন পাবো? 3টে H+ আয়ন পাবো এবং একটা PO4 3- আয়ন পাবো। যেহেতু 3টে H+ আয়ন আমরা এখান থেকে পাচ্ছি, তাই জন্য এটা হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3, এখান থেকে একটা H+ পাওয়া যাবে, তেমন এটা একক্ষারীয়। সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, এখান থেকে দুটো H+ পাওয়া যাবে, তাহলে এটা দ্বিক্ষারীয়। তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নম্বর 50। কি রয়েছে? একটা অঙ্ক রয়েছে, এখানেও দেখো কি বলছে। 5 কেজি ভরের একটি বস্তুর ওপর 5 কেজি ভর, অর্থাৎ প্রথমে আমরা লিখে নিই m = 5 কেজি। বস্তুর ওপর 2 সেকেন্ড ধরে, মানে টি হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে একটা স্থির বল ক্রিয়া করায় বস্তুর বেগ 3 মিটার/সেকেন্ড থেকে 7 মিটার/সেকেন্ড হয়। ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বল আমরা কীভাবে বের করি? F = ma। নিউটনের দ্বিতীয় সূত্র হলো F = ma, মানে ক্রিয়াশীল যে বল সেটা হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ। বস্তুর ভর ইন্টু ত্বরণ হচ্ছে ক্রিয়াশীল বল। এবার এখানে ত্বরণের মান তো দেওয়া নেই, তাহলে কি করে করব? আমরা জানি কি F = ma। আবার এ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের যে পরিবর্তন হয়েছে বাই সময়। ত্বরণ বলতে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। প্রথমে যদি বেগ ছিল u, পরে বেগ হয়েছে v, তার মানে পরিবর্তন কত? v - u বাই সময় মানে t। তাহলে এখানে m এর মান দেওয়া ছিল 5 কেজি, 5 বসালাম। v এর মান কত? v এর মান হচ্ছে পরবর্তী বেগ মানে 7, এবং u এর মান, u হচ্ছে আগের বেগ মানে 3, বাই হচ্ছে t। t মানে কত সেকেন্ড ধরে কাজ করেছে? 2 সেকেন্ড ধরে, তাহলে বাই হবে 2। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কী পাবো? 5 × 7 - 3 মানে 4 বাই 2। আমরা পাবো 5 × 4/2, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 নিউটন। অর্থাৎ এখানে যে বস্তুর ওপর ক্রিয়াশীল বল ছিল তার মান ছিল 10 নিউটন। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 51। যে সম্পর্ক থেকে বস্তুর ভর পাওয়া যায় তা হলো। বস্তুর ভর মানে m কি থেকে আমরা পাবো? অপশান দেখো, ভরবেগ ইন্টু সময়, ত্বরণ বাই বেগ, ত্বরণ বাই বল, এবং রয়েছে বল বাই ত্বরণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই এই কোশ্চেনটাও সলভ হয়ে যাবে। F = হচ্ছে ma। তাহলে m যদি আমরা বের করতে হয় তাহলে কি করব? F/a। F মানে হচ্ছে বল, a মানে হচ্ছে ত্বরণ, অর্থাৎ বল বাই ত্বরণের মানই হচ্ছে বস্তুর ভর। তাহলে বল বাই ত্বরণ কোথায় রয়েছে? অপশন ডিতে রয়েছে। তাহলে সেক্ষেত্রে রাইট আনসার হচ্ছে অপশন ডি, বল বাই ত্বরণ। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 52। কেলাস জলযুক্ত কেলাস হলো। কেলাস জলযুক্ত কেলাস, অপশানস কী কী রয়েছে? সোডিয়াম ক্লোরাইড যার সংকেত NaCl, তুত যার সংকেত CuSO4, কপার সালফেট তার সাথে 5H2O, এবং কি রয়েছে? নাইট্রাট। নাইট্রার কি? নাইট্রার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, KNO3। KNO3 হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, যেটাকে কিন্তু নাইট্রারও বলা হয়। এবং অ্যামোনিয়াম ক্লোরাইড হলো NH4Cl। তাই তোমরা এখানে সংকেত দেখে বুঝতে পারছো যে কেলাস জল কোথায় প্রেজেন্ট রয়েছে? কেলাস জল প্রেজেন্ট রয়েছে তুতের ক্ষেত্রে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, তুত বা ব্লু ভিট্রিয়লও কিন্তু এটাকে বলা হয়। তাহলে কেলাস জলযুক্ত কেলাস কোনটার ক্ষেত্রে প্রেজেন্ট থাকছে? তুতের ক্ষেত্রে। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 53। কি বলা আছে? কতগুলি সুরের কম্পাঙ্ক হলো 32 হার্জ, 64 হার্জ, 100 হার্জ এবং 200 হার্জ, আর রয়েছে 16 হার্জ। মূল সুর হলো 200 হার্জ, 16 হার্জ, 100 হার্জ নাকি 32 হার্জ? মূল সুর বলতে আমরা কি বুঝি? যে সুরগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এর মধ্যে সব থেকে কম কম্পাঙ্কের যে সুর সেটাই হচ্ছে মূল সুর। সব থেকে কম কম্পাঙ্ক কোনটা? সেটা হচ্ছে 16 হার্জ। তাহলে এখানে যে মূল সুর সেটা হচ্ছে 16 হার্জ, মানে অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। মূল সুর মানে এগুলোর মধ্যে সব থেকে যার কম্পাঙ্ক কম, তাহলে অপশান বি হলো কারেক্ট। আরেকটা জিনিস মনে রাখবে, মূল সুরের যে সরল গুণিতক, মূল সুরের সরল গুণিতককে বলা হয় কি? সরল গুণিতককে বলা হয় সমমেল। তাহলে সমমেল যদি বলতো, এখানে সমমেল কোনগুলো হতো? 16 গুণিতক কোনগুলো হচ্ছে? দেখো 32 হচ্ছে, 64 হচ্ছে, তাহলে এগুলো মূল সুরের সরল গুণিতক, এগুলো হচ্ছে সমমেল। আর বাকি এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উপসুর। মূল সুর আর সমমেল ছাড়া বাকি হচ্ছে কি? উপসুর। একটা স্বরে উপস্থিত, তাহলে এখানে কি কি রয়েছে? সমমেলগুলো মাত্রই কিন্তু উপসুর, সমমেল মাত্রই কিন্তু উপসুর হবে, সমমেল মাত্রই হচ্ছে উপসুর। বাট উপসুর মাত্রই সমমেল নয়,
উপসুর কিন্তু সমমেল হবে না। উপসুরের মধ্যে কিছু কিছু উপসুর সমমেল হবে, কারণ সব উপসুরই তো আর মূল সুরের সরলগুণিতক হবে না, সেই জন্য সব উপসুর কিন্তু সমমেল হবে না, কিন্তু সব সমমেলই উপসুরের মধ্যেই পড়বে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 54। কি রয়েছে কোশ্চেন নাম্বার 54-এ? কোশ্চেন নাম্বার 54-এ বলা আছে কোনটি ভেক্টর রাশির উদাহরণ। ভেক্টর রাশি মানে কি? যার মান থাকবে প্লাস অভিমুখ থাকবে, দিক বা অভিমুখ, মান এবং দিক বা অভিমুখ থাকবে, সেটাই হচ্ছে কি ভেক্টর রাশি। অপশনস কি রয়েছে? বল, ক্ষেত্রফল, চাপ এবং কার্য। এগুলোর মধ্যে ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি হচ্ছে বল। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর কোনগুলো ভেক্টর রাশি উদাহরণ? বল ছাড়া। বল ছাড়া ভেক্টর রাশি হচ্ছে বেগ, ত্বরণ, এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশি। কার্য, চাপ, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, ভর, এগুলো সব হচ্ছে স্কেলার রাশির মধ্যে পড়ে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 55, মানে এটা ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরির লাস্ট কোশ্চেন। কি রয়েছে? কিটোন জাতীয় যে কোনো যৌগে উপস্থিত কার্যকারী মূলকের রাসায়নিক সংকেত। কিটোন জাতীয় যৌগ মানে সেখানে কোন প্রকারের গ্রুপ বা কোন প্রকারের কার্যকারী মূলক উপস্থিত থাকবে? অপশানস রয়েছে COOH, CHO, C ডবল বন্ড ও, আর রয়েছে CONH2। তাহলে এখানে কোনটা কিসের? COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড মানে যে কোনো জৈব অ্যাসিড যদি হয়, যে কোনো জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি প্রেজেন্ট থাকবে? COOH প্রেজেন্ট থাকবে। CHO হচ্ছে অ্যালডিহাইডের জন্য। CHO কি গ্রুপ? CHO হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। নেক্সট কি রয়েছে? CO, C ডবল বন্ড ও হচ্ছে কিটোন গ্রুপ, C ডবল বন্ড ও কিটোন গ্রুপ, আর CONH2 হচ্ছে অ্যামাইড গ্রুপ। ঠিক আছে, অ্যামাইড। কারেক্ট আনসার কোনটা হলো? কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। কিটোন জাতীয় যৌগ মানে সি, কিটোন জাতীয় যৌগ মানে সেখানে C ডবল বন্ড ও গ্রুপ প্রেজেন্ট থাকবে। ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ক্যাটাগরি 2 থাকবে 5টা। এখানে অবশ্যই ক্যাটাগরি 2 যেহেতু কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকবে না। প্রথম কোশ্চেনে কি রয়েছে দেখো, ফার্স্ট 56 কি রয়েছে? যে যৌগগুলির জলীয় দ্রবণ, যে যৌগগুলির জলীয় দ্রবণ ক্ষারীয় তা শনাক্ত করো। অপশানস রয়েছে ভিনিগার, অ্যামোনিয়া, কলিচুন আর হাইড্রোজেন ক্লোরাইড। তো এখানে ক্ষারীয় কোনগুলো? ক্ষারীয় হচ্ছে অ্যামোনিয়া এবং কলিচুন, এই দুটো হচ্ছে ক্ষারীয় জলীয় দ্রবণ প্রডিউস করবে। ভিনিগার কি? ভিনিগার হচ্ছে অ্যাসিডিক জলীয় দ্রবণ প্রস্তুত করবে। ভিনিগারের জলীয় দ্রবণ হচ্ছে অ্যাসিডিক। ঠিক আছে, ভিনিগার হচ্ছে অ্যাসিডিক জলীয় দ্রবণ প্রস্তুত করবে, এবং হাইড্রোজেন ক্লোরাইডও অ্যাসিডিক জলীয় দ্রবণ প্রস্তুত করবে, কারণ এরা কি করবে? H+ উৎপন্ন করতে পারে, আর H+ উৎপন্ন করলে সেটা হবে কি? H+ উৎপন্ন করলে সেটা কী হয়ে যাবে? অ্যাসিডিক জলীয় দ্রবণ। এবং অ্যামোনিয়া আর কলিচুন দুটোর ক্ষেত্রে আমরা কি পাবো? OH- আয়ন পাবো, আর OH- আয়ন মানে কি হবে? সেটা ক্ষারীয় জলীয় দ্রবণ প্রস্তুত করবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 57 কি রয়েছে? কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ যে শর্তে বৃদ্ধি পায়। যে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন কি হয়? তাপ উৎপন্ন হয়, কিছু পরিমাণ কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, যেটাকে কি বলা হয়? তড়িৎ প্রবাহের ফলে। তড়িৎ প্রবাহের ফলে যদি তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় কি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এই সংক্রান্ত আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে, সেই সূত্রটা কিসের সূত্র? সেটা হচ্ছে জুলের সূত্র। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয় তার মান যদি H হয়, সে H সমান হয় I²RT। H সমান হয় I²RT। I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, R মানে হচ্ছে পরিবাহী রোধ, এবং T মানে হচ্ছে কত সময় ধরে তড়িৎ প্রবাহ হলো সেইটা। তাহলে যদি H সমান I²RT হয়, তাহলে কোন কোন ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সময় তাপ উৎপাদন বৃদ্ধি পাবে? যদি তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাবে, যদি রোধের মান বৃদ্ধি পায় তাহলেও বৃদ্ধি পাবে, এবং যত বেশি সময় ধরে প্রবাহ হবে তত বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে। অপশন ডিতে রয়েছে পরিবাহিতা বৃদ্ধি। পরিবাহিতা যদি বৃদ্ধি পেয়ে যায় তার মানে সেক্ষেত্রে রোধ কমে যাচ্ছে, আর রোধ যদি কমে যায় তাহলে যে উৎপন্ন তাপ সেটাও কিন্তু কমে যাবে। তার মানে অপশন ডিটা এখানে ঠিক নয়। বাকি অপশন এ, অপশন বি এবং অপশন সি কিন্তু এখানে কারেক্ট রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 58 নম্বর কোশ্চেন। কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে যে ঘটনাগুলি ঘটে। অপশন কি আছে? গ্যাসের অণুগুলির মধ্যে দূরত্ব হ্রাস পায়, গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায়, আর রয়েছে গ্যাসের দ্বারা প্রযুক্ত চাপের মান বৃদ্ধি পায়। অপশন ডি রয়েছে গতিশক্তি হ্রাস পায়। যদি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে গ্যাসের অণুগুলির মধ্যে যে দূরত্ব সেটা বেড়ে যায়, এবং তার সাথে দূরত্ব বেড়ে যাওয়ার ফলে কি হয়? এদের মধ্যে আকর্ষণ বল কমে যায়।
তাহলে কি ঘটনা ঘটলো? ঘটনা দুটো এখানে ঘটলো। একটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করার ফলে গ্যাসের অণুগুলির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেল এবং তার সাথে তাদের মধ্যে আকর্ষণ বল যেটা ছিল সেই আকর্ষণ বলের মান কী হলো? কমে গেল। তার সাথে কি হয়? গ্যাসের অণুগুলোর বেগ বৃদ্ধি পায়। গ্যাসের অণুগুলোর বেগ কী হবে? বৃদ্ধি পাবে। আর বেগ বৃদ্ধি পেলে গতি শক্তিও কিন্তু বৃদ্ধি পাবে। আর বেগ যত বৃদ্ধি পাবে গ্যাসের অণুগুলির দ্বারা পাত্রের দেওয়ালে প্রযুক্ত চাপের মান তত বৃদ্ধি পাবে। তাহলে যদি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করে দেওয়া হয়, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির মধ্যে যে দূরত্ব সেটা বৃদ্ধি পাবে, গতিবেগ বৃদ্ধি পাবে, গতি শক্তি বৃদ্ধি পাবে এবং তার সাথে প্রযুক্ত চাপের মানও কিন্তু বৃদ্ধি পাবে। হ্রাস পাবে কি? অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ছিল সেই আকর্ষণ বলের মান হ্রাস পেয়ে যাবে। তাহলে এখানে কি হবে? অপশন কারেক্ট হিসেবে হবে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায়, গ্যাসের দ্বারা প্রযুক্ত চাপের মান বৃদ্ধি পায় এবং অপশন এতে রয়েছে গ্যাসের অণুগুলির মধ্যে দূরত্ব হ্রাস পায়। দূরত্ব কখনোই উষ্ণতা বৃদ্ধি করলে হ্রাস পাবে না, উষ্ণতা বৃদ্ধি করলে দূরত্বও বেড়ে যাবে এবং রয়েছে গতিশক্তি হ্রাস পায়। গতিবেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে তাহলে গতিশক্তিও বৃদ্ধি পাবে। অপশান বি এবং অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 59 কী রয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 59-এ বলা আছে কোন কোন ক্ষেত্রে বস্তুর গতিশক্তির মান 8 গুণ হবে। অপশানস কী রয়েছে? ভর দ্বিগুণ ও বেগ দ্বিগুণ করলে। অপশান বি রয়েছে ভর স্থির রেখে বেগ 8 গুণ করলে। অপশান সি রয়েছে বেগ স্থির রেখে ভর 8 গুণ করলে। আর রয়েছে ভর অর্ধেক ও বেগ 4 গুণ করলে। কোন কোন ক্ষেত্রে গতিশক্তির মান 8 গুণ হবে? গতিশক্তির মান আমরা জানি কি হাফ mv²। প্রত্যেকটা শর্ত এখানে বসিয়ে দেখো, এমনিতেই তোমরা পেয়ে যাবে। প্রথম শর্তে কি বলা আছে? প্রথম শর্তে বলা আছে ভর দ্বিগুণ আর বেগ দ্বিগুণ করলে। তাহলে ভরকে আমি দ্বিগুণ করে দিলাম, এম এর জায়গায় আমি লিখলাম 2m, আর বেগকেও দ্বিগুণ করে দিলাম, ভি এর জায়গায় লিখলাম 2v এর হোল স্কোয়ার। তাহলে এখানে হাফ পাবো, 2mটা 2m লিখলাম, তার সাথে 2v এর হোল স্কোয়ার মানে কি হয়? 4v²। তাহলে 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে প্রথম অপশানটা ঠিক রয়েছে, সেই হিসাবে অপশান এ তো কারেক্ট হলো। নেক্সট কী রয়েছে দেখো, ভর স্থির রেখে বেগ 8 গুণ করলে। ভরটাকে স্থির রাখবো, আবার লিখি হাফ mv²। ভর স্থির মানে এমকে আমি এমই রাখবো কিন্তু ভিকে 8 গুণ করবো। ভিকে 8 গুণ করলে কি লিখবো? 8v এর হোল স্কোয়ার। তাহলে এখানে যদি 8-এর স্কোয়ারকে বের করে নিয়ে আসি তাহলে কত আসবে? 64। তাহলে 64 গুণ হয়ে যাচ্ছে। ভর স্থির রেখে যদি বেগ 8 গুণ করা হয় তাহলে গতিশক্তি কত হচ্ছে? 64 গুণ। অপশন বি তাহলে ঠিক নয়। নেক্সট রয়েছে কি বেগ স্থির রেখে ভর 8 গুণ করলে। আবার লেখো হাফ mv²। বেগ এখানে স্থির রাখো, বেগের কোনো পরিবর্তন হবে না এবং ভরের জায়গায় তুমি লেখো 8m, কারণ 8 গুণ করতে বলেছে আর v²টা v²। তাহলে দেখো হাফ mv² থাকছে, তার সঙ্গে একটা এসছে কি 8, তার মানে এক্ষেত্রেও কি হচ্ছে? 8 গুণ হচ্ছে। অর্থাৎ অপশান কোনটা ঠিক হলো? অপশান সিও কিন্তু এখানে ঠিক হলো। অপশান এও ঠিক হয়েছে, অপশান সিও ঠিক হয়েছে। নেক্সট রয়েছে ভর অর্ধেক ও বেগ 4 গুণ করলে। তাহলে ভরকে আমরা অর্ধেক করব আর বেগকে করব কি 4 গুণ। হাফ mv², ভরকে অর্ধেক মানে এম এর জায়গায় আমি লিখব m/2 এবং বেগকে বলেছে 4 গুণ করতে, তাহলে 4v এর হোল স্কোয়ার। 4v এর হোল স্কোয়ার, তাহলে হাফকে তো হাফ লিখলাম, m/2ও লিখলাম। 4v এর হোল স্কোয়ার মানে কি হয়? 4 4 16v²। 2 দিয়ে এটা কাটলে কি হবে? 8। দেখো এক্ষেত্রেও কিন্তু 8 আসছে, তার মানে কোনগুলো হবে রাইট আনসার? অপশান এ রাইট আনসার হচ্ছে অপশান এ ঠিক ছিল, অপশান সি ঠিক ছিল এবং অপশান ডিও কিন্তু এখানে ঠিক ছিল। অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে অপশান এ, সি অ্যান্ড অপশান ডি। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 60, মানে এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন। কি বলা আছে? দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, আর রয়েছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, নাকি আধানের মানের যোগফলের সমানুপাতিক। প্লাস প্লাস হলে বিকর্ষণ করবে, প্লাস মাইনাস হলে আকর্ষণ করবে, মাইনাস মাইনাস হলেও কি করবে? বিকর্ষণ করবে। সমধর্মী হলেও বিকর্ষণ, সমধর্মী হলে বিকর্ষণ আর বিপরীতধর্মী হলে আকর্ষণ। তাহলে এক্ষেত্রে যে সূত্রটা আমরা এখান থেকে পাই সেটাকে বলা হয় কি কুলম্বের সূত্র। সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র যে গাণিতিক রূপ সেটা হচ্ছে কি F সমান হচ্ছে Q1 Q2/r²। F সমান Q1 Q2/r²। অর্থাৎ যে বলের মানটা আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা আধান দুটোর মানের গুণফলের সমানুপাতিক। আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব
তার বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ অপশান এ এখানে ঠিক রয়েছে এবং অপশান সি এখানে ঠিক রয়েছে। ঠিক আছে, অপশান এ অ্যান্ড অপশান সি এখানে ঠিক হবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। ইংলিশের কোশ্চেন স্টার্ট হচ্ছে। ইংলিশ তোমার থাকবে পরীক্ষায় কটা? 15টা কিন্তু ইংলিশের কোশ্চেন থাকবে। ইংলিশের প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে। ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর সামিট। সামিটের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। সামিট মানে কি? সামিট মানে হচ্ছে চূড়া বা সর্বোচ্চ অবস্থান। চূড়া বা সর্বোচ্চ যে অবস্থান সেটা বলা হয় কি? সামিট। এখানে অপশানস কী কী রয়েছে অ্যান্টোনিমের জন্য? পিক মানেও চূড়া, টপ মানে সর্বোচ্চ, বটম মানে সর্বনিম্ন, আর জেনিথ মানেও কিন্তু চূড়া বা সর্বোচ্চ অবস্থান। তো এখানে সামিটের সঙ্গে অ্যান্টোনিম কি হচ্ছে? বটম বা টপের সাথেও যদি আমি অ্যান্টোনিম বলি, টপের সাথেও বটম হতে পারে, পিকের সাথেও বটম হতে পারে, বা জেনিথের সাথেও কিন্তু বটম হতে পারে। আর তাহলে সামিটে তোমরা বুঝতে পারলে বাকিগুলো সব কিন্তু এখানে সামিটের সিনোনিম ছিল। সামিটের সিনোনিম পিকও হবে, টপও হবে, জেনিথও হবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 62 কি রয়েছে। ফাইন্ড দ্য সিনোনিম অফ এভিডেন্ট। এভিডেন্টের সিনোনিম মানে সমার্থক শব্দ। এভিডেন্ট মানে কি? এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট। এভিডেন্ট মানে স্পষ্ট বা পরিষ্কার। এভিডেন্ট মানে স্পষ্ট বা পরিষ্কার। যেমন যদি বলা হয় ইট ইজ এভিডেন্ট দ্যাট সি ইজ গিলটি ফর দিস, এটা একদম পরিষ্কার যে এটার জন্য সেই গিলটি বা সেই দোষী। অপশানস কী কী রয়েছে দেখো। সিনোনিম ফর এভিডেন্ট অপশান রয়েছে অ্যাম্বিগুয়াস, নেবুলাস, ক্লিয়ার নাকি ক্লাউডি। অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, নেবুলাস মানেও তাই, ক্লাউডি মানেও তাই। কিন্তু সিনোনিম চেয়েছে এভিডেন্টের, সিনোনিম মানে কি হবে? ক্লিয়ার। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 63। সিনোনিম অফ ইনএভিটেবল। ইনএভিটেবল মানে কি? ইনএভিটেবল মানে যেটা হবেই হবে, যে ঘটনাটাকে এড়ানো যাবে না। সামথিং দ্যাট ইজ আনঅ্যাভয়েডেবল। সামথিং দ্যাট ইজ আনঅ্যাভয়েডেবল, যেটাকে এড়ানো বা অ্যাভয়েড করা যাবে না, তার সিনোনিম তোমাকে বলতে হবে। প্রথমে রয়েছে অ্যাভয়েডেবল, তো এটা তো হবেই না। আনসার্টেন মানে অনিশ্চিত, এটাও হবে না। অ্যাসার্টেন আর রয়েছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? হতাশ। এখানে কারেক্ট আনসার হচ্ছে কি? ইনএভিটেবলের সিনোনিম হচ্ছে অ্যাসার্টেন। অ্যাসার্টেন মানে যেটা হতে চলেছে, নিশ্চিত একদম, বা সার্টেনও আমরা বলতে পারি। ইনএভিটেবল মানে সার্টেন বা নিশ্চিত, যে ঘটনাটা ঘটবেই, বা সামথিং দ্যাট ইজ শিওর টু হ্যাপেন, সেটা হচ্ছে ইনএভিটেবল। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 64। অ্যান্টোনিম অফ ট্রাঙ্কুইল। অ্যান্টোনিম অফ ট্রাঙ্কুইল। ট্রাঙ্কুইল মানে কি? ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। অ্যান্টোনিম বলেছে মানে বিপরীত শব্দ, তার মানে কি হবে এখানে? অপশন দেখো, সিরিন মানেও শান্ত, কাম মানেও শান্ত, ভায়োলেন্ট মানে হিংস্র, এবং এখানে কি রয়েছে? তার সাথে রয়েছে সাইলেন্ট। সিরিন, কাম আর সাইলেন্ট তিনটে মানেই হচ্ছে শান্ত। সিরিন মানেও শান্ত, কাম মানেও শান্ত, সাইলেন্ট মানেও হচ্ছে শান্ত। তাহলে শান্ত নয় কোনটা এখানে? সেটা হচ্ছে ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে কি? ভায়োলেন্ট মানে হচ্ছে অশান্ত, তো এখানে বা হিংস্র। অপশন সি হচ্ছে কারেক্ট। অ্যান্টোনিম অফ ট্রাঙ্কুইল ইজ ভায়োলেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 65। কি বলছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে তোমাকে। কি রয়েছে কোয়েশ্চেন দেখো, পারসন লিভিং অ্যাট দ্য সেম টাইম। পারসনস মানে যে ব্যক্তিরা একই সময়ে বিরাজমান ছিল বা একই সময়ে প্রেজেন্ট ছিলেন। অপশানস কী কী রয়েছে? নোভাইস মানে হচ্ছে কি বলতো? নোভাইস মানে টাইরো, আর টাইরো মানে হচ্ছে শিক্ষানবিশ, যে নতুন কোনো কিছু শিক্ষা গ্রহণ করছে সে হচ্ছে শিক্ষানবিশ। সামওয়ান হু ইজ নিউ টু এনি ওয়ার্ক, যে কোনো কাজের জন্য নতুন, সে হচ্ছে টাইরো বা নোভাইস। তারপর কি রয়েছে? কন্টেম্পোরারিজ। আর রয়েছে এফেমিনেট মানে নারী সুলভ আচরণ। এফেমিনেট মানে কি? নারী সুলভ। আর রয়েছে কি? প্লাগিয়ারিস্ট মানে হচ্ছে প্লাগিয়ারিজম থেকে অ্যাকচুয়ালি প্লাগিয়ারিস্ট ওয়ার্ডটা এসছে। প্লাগিয়ারিজম মানে কি? অন্য কারোর কন্টেন্টকে চুরি করা, সেটা হচ্ছে প্লাগিয়ারিজম। তো সেটা যে চুরি করছে সে হচ্ছে প্লাগিয়ারিস্ট। এখানে রাইট অপশন যেটা হবে সেটা হচ্ছে কন্টেম্পোরারিজ। কন্টেম্পোরারি মানে কি? কন্টেম্পোরারি মানে হচ্ছে একই সময়ে প্রেজেন্ট ছিল এইরকম, সেটা হচ্ছে কন্টেম্পোরারি। মানে যেমন ধরো গান্ধীজি, তারপরে বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, এনারা সবাই কি একই সময় প্রেজেন্ট ছিলেন, তাহলে এনারা হলেন কন্টেম্পোরারিজ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 66 কি রয়েছে? এ পারসন হু রুলস উইথাউট কনসাল্টিং দ্য ওপিনিয়ন অফ আদার্স। একজন ব্যক্তি যে অন্যদের কোনো রকমের মতামত নেওয়া ছাড়াই রাজত্ব করছেন। প্রথমে রয়েছে ডেমোক্র্যাট মানে কি? গণতন্ত্র।
গণতন্ত্র মানে কি, যেখানে জনগণের পার্টিসিপেশন রয়েছে। নেক্সট রয়েছে অটোক্র্যাট। অটোক্র্যাট মানে কি, যে নিজেই রাজত্ব করছেন, যে অন্য কারোর ওপিনিয়ন গ্রহণ করছে না। বিউরোক্র্যাট মানে কি, অফিসিয়ালস দ্বারা যে রাজত্ব হচ্ছে সেটা হচ্ছে বিউরোক্র্যাট। এবং রয়েছে ফ্যানাটিক। ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মান্ধ। ফ্যানাটিক কথা অর্থ ধর্মান্ধ। তো এখানে কারেক্ট আনসার কি, যে অন্য কোনো লোকের ওপিনিয়ন ছাড়াই রাজত্ব করছেন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অটোক্র্যাট। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, অটোক্র্যাট। পরবর্তী কোশ্চেন নাম্বার 67 কি রয়েছে, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন ওয়ার্ডটা এখানে রংলি স্পেলড বা ভুল বানান রয়েছে। প্রথমে রয়েছে ইললিগাল। ইললিগাল স্পেলিংটা এখানে ঠিকই রয়েছে। ইললিগাল মানে কি, অআইনীয়। নেক্সট রয়েছে ইললিটারেট। ইললিটারেটটা এখানে ভুল রয়েছে। ইললিটারেট স্পেলিং কি হওয়া উচিত, ILLITERATE, এটা হচ্ছে ইললিটারেট স্পেলিং। তো এখানে রাইট আনসার কোনটা হবে, অপশন বি হয়ে যাবে, কারণ এখানে ইললিটারেট স্পেলিংটা ভুল। নেক্সট রয়েছে ইললেজিটিমেট। ইললেজিটিমেট মানে হচ্ছে অবৈধ। ইললেজিটিমেট মানে অবৈধ বা অআইনীয়। আর রয়েছে ইললেজিবল। ইললেজিবল মানে কি, ইললেজিবল মানে এমন কোনো হ্যান্ডরাইটিং বা এমন কোনো লেখা যেটা পড়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইললেজিবল। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 68 কি রয়েছে, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানেও তোমাকে ভুল বানানটা বলতে হবে। কী কী রয়েছে, একটু প্রথমে কিন। কিন মানে হচ্ছে কি, ভাটা। যেমন ইট ভাটা, সেগুলো বলা হয় কি, ক্লিন, সেগুলো বলা হয় কিন। তারপর রয়েছে ম্যাসকুলিন। ম্যাসকুলিন মানে কি, ম্যাসকুলিন জেন্ডার মানে কি, পুংলিঙ্গ। নেক্সট রয়েছে মুসলিম, এটাও ঠিক রয়েছে। ডিসিপ্লিনটা এখানে ভুল রয়েছে। ডিসিপ্লিন স্পেলিং কি, DISCIPLINE, এটা হচ্ছে ডিসিপ্লিন স্পেলিং। তাহলে এখানে মিসস্পেলড কোনটা, মিসস্পেলড হচ্ছে ডিসিপ্লিনটা। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 69 কি রয়েছে, আই সেড টু মাই মাদার আই উইল সার্টেনলি টেক ইউ টু বেঙ্গালুরু দিস উইক। আমি আমার মাকে বললাম আমি তোমাকে অবশ্যই এই সপ্তাহেই বেঙ্গালুরুতে নিয়ে যাব। তো এখানে কী হচ্ছে, মাকে বলছি, তাহলে সেড টুটা কী হয়ে যাবে, টোল্ড হয়েছে। আই টোল্ড মাই মাদার। আই টোল্ড মাই মাদার, দেখো এখানেও আই টোল্ড মাই মাদার রয়েছে, এখানেও আই টোল্ড মাই মাদার, এখানেও আই টোল্ড মাই মাদার। বাট এখানে রয়েছে আই টোল্ড টু মাই মাদার। আই টোল্ড টু হয় না, অনলি আই টোল্ড মাই মাদার হবে। তারপর হচ্ছে আই উইল। আই টোল্ড মাই মাদার, তারপরে ড্যাট বসবে, সিম্পলি একটা দ্যাট বসবে। এখানেও দ্যাট আছে, এইখানেও দ্যাট রয়েছে। তাহলে আই টোল্ড মাই মাদার দ্যাট আই উইল, আমি নিয়ে যাব। তাহলে কী হবে, দ্যাট আই উইড, এখানে হবে দ্যাট আই উড সার্টেনলি টেক ইউ। ইউ মানে কাকে বলছি, আমি মাকে বলছি। তাহলে দ্যাট আই উড সার্টেনলি টেক হার টু বেঙ্গালুরু দ্যাট উইক। অপশন কোনটা কারেক্ট হলো, অপশন বি এখানে একদম কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, কোয়েশ্চেন নাম্বার 70। নাম্বার 70তে কী বলা আছে দেখো, চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে এটা করতে হবে কি, ভয়েস চেঞ্জ। কোয়েশ্চেনটা কী আছে, উই অল নো দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। আমরা সবাই জানি যে একমাত্র ভগবান রয়েছেন, ভগবান একজনই। এখানে অপশানস কী কী আছে, উই আর অল নোন দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। ইট ইজ নোন টু আস দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। তারপর রয়েছে উই হ্যাভ অল নোন দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। অ্যান্ড লাস্টলি রয়েছে অনলি ওয়ান গড ইজ নোন বাই আস অল। এখানে দেখো কোয়েশ্চেন কী ছিল, আমরা উই অল নো, আমরা সবাই জানি দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড, যে ভগবান রয়েছেন মাত্র একজন। তার মানে কি, আমাদের কাছে এইটা জানা রয়েছে যে ভগবান শুধুমাত্র একজনই রয়েছেন। মানে কি, ইট ইজ নোন টু আস দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট, ঠিক আছে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 71 কী বলা আছে, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দ্য ড্যাশ ইন দ্য রিজিয়ন হ্যাজ বিন প্লিজেন্ট রিসেন্টলি। অপশানস রয়েছে ওয়েদার। অপশানস কী কী আছে দেখো, অপশন রয়েছে ওয়েদার, সিজন আর ক্লাইমেট। তো কোনো একটা রিজিয়নের কোন জিনিসটাকে আমরা ভালো বলবো, ওয়েদার মানে আবহাওয়াকে, সিজন মানে ঋতুকে, আর ক্লাইমেট মানে জলবায়ুকে। আমরা এখানে কাকে বলবো প্লিজেন্ট, সেটা হচ্ছে ওয়েদারকে। কোনো একটা জায়গার ওয়েদার প্লিজেন্ট হয়। ক্লাইমেট বলতে কি, ক্লাইমেট হচ্ছে জলবায়ু, আর জলবায়ু মানে কি, সেটা অনেকটা টাইমের ব্যাপার। কিন্তু রিসেন্টলি বলেছে মানে কি, এই সময়। রিসেন্টলি মানে এই সম্প্রতি। তাহলে এখানে কি হবে, আনসার কি হবে, ওয়েদার। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, আবহাওয়া। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 72 কী আছে, কোয়েশ্চেন ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, একজন যে সব সময় কথা বলে। অপশানস কী আছে, লোকাসিয়াস, রেটিসেন্ট, রিজার্ভড আর ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে কি, ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যে কম কথা বলে, নিজের মধ্যে থাকে এরকম। রিজার্ভড মানেও তাই, যে চুপচাপ থাকে, এবং রেটিসেন্ট মানেও হচ্ছে তাই। তো এখানে লোকাসিয়াস মানে হচ্ছে যে খুব বেশি কথা বলে, টকেটিভ। লোকাসিয়াস কথার অর্থ হচ্ছে টকেটিভ। তাছাড়া আর কি হবে, ভার্বোস থাকলেও কিন্তু হতো। লোকাসিয়াস, ভার্বোস, টকেটিভ এগুলো সব হচ্ছে কিন্তু একই ওয়ার্ড, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 73 স্পট দ্য এররটা এখানে স্পট করতে হবে।
কি রয়েছে দেখো, ABCD এখানেই মার্ক করা রয়েছে, সেন্টেন্সের একটা পার্টেই ABCD রয়েছে। কি আছে, দ্য অথার্স অফ দ্য ডকুমেন্ট অ্যাপিয়ার্স টু হ্যাভ ফুললি রিয়ালাইজড দ্য ফ্যাক্ট দ্যাট হোয়েন ওয়ান টক্স অফ এডুকেশন হি ডিলস উইথ হিউম্যান বিংস। আর রয়েছে নো এরর। এখানে এরর কীভাবে স্পট করবে দেখো, দ্য অথার্স মানে এটা হচ্ছে প্লুরাল ফর্মে রয়েছে, অফ দ্য ডকুমেন্ট এই ডকুমেন্টের যারা লেখক বা অথার রয়েছেন, অ্যাপিয়ার্স তো হবে না, আর কি রয়েছে হ্যাভ, তার মানে এখানে অথার্স তো হবেই, যেহেতু অথার্স রয়েছে বলে এখানে কিন্তু হ্যাভটা বসছে, নাহলে এখানে হ্যাজ বসতো। ওকে, তো এখানে কী হবে, অ্যাপিয়ার্স যেটা রয়েছে সেটা অ্যাপিয়ার হওয়া উচিত, যেহেতু অথার্স মানে প্লুরাল ফর্মে রয়েছে সেহেতু অ্যাপিয়ার্সটা অ্যাপিয়ার্স হবে না, এসটা বাদ যাবে, এটা অ্যাপিয়ার হওয়া উচিত ছিল। তো এখানে রং মানে এরর কোন পার্টটায় রয়েছে, সেন্টেন্সের প্রথম পার্টেই কিন্তু এরর রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 74 কী আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিংটা চুজ করতে বলেছে। প্রথমে রয়েছে কমিউনিকেশন, তারপর রয়েছে ইকোনমিক্স, সার্ভেন্ট আর থাউজেন্ড। এখানে কারেক্ট স্পেলিং কোনটা, কারেক্ট রয়েছে একটাই, সেটা হচ্ছে সার্ভেন্ট, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। আর কী ভুল রয়েছে, কমিউনিকেশনে ডবল এম হয়, COMMUNICATION কমিউনিকেশন। তারপর হচ্ছে ইকোনমিক্সে কে হয় না, ইকোনমিক্সে সি হয়। আর থাউজেন্ডে ই হয় না, থাউজেন্ডে এ হয়। পরবর্তী কোয়েশ্চেন দেখব, কোয়েশ্চেন নাম্বার 75, যেটা হচ্ছে ইংলিশের লাস্ট কোয়েশ্চেন। কী রয়েছে, অ্যান্টোনিম অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটির বিপরীত শব্দ। অ্যাডভার্সিটি মানে কি, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, অ্যাডভার্সিটি বলতে বোঝায় প্রতিকূলতা। তো প্রতিকূলতার জন্য অপশানস কী কী আছে, প্রসপারিটি মানে সমৃদ্ধি, কিউরিওসিটি মানে আগ্রহ, অ্যানিমোসিটি মানে প্রতিদ্বন্দ্বিতা, আর কি রয়েছে সিনসিয়ারিটি মানে কোনো জিনিস সম্পর্কে সিনসিয়ার হওয়া, সতর্ক হওয়া, সেইটা। তো অ্যাডভার্সিটির এখানে অ্যান্টোনিম কী হয়ে যাবে, প্রসপারিটি। অ্যাডভার্সিটির অ্যান্টোনিম হবে প্রসপারিটি, অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো কি রয়েছে, ইংলিশের পর কী থাকবে, ম্যাথের কোয়েশ্চেন থাকবে। ম্যাথ থাকবে তোমাদের 10টা কোয়েশ্চেন, ম্যাথ থাকবে 10টা কোয়েশ্চেন। প্রথমে কি রয়েছে কোয়েশ্চেন দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে এখানে বলা আছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 4000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে। চক্রবৃদ্ধির সুদ থেকে রয়েছে প্রথম অঙ্কটা। তো এখানে চক্রবৃদ্ধির সুদ মানে আই এর মান তোমাকে বের করতে হবে, সুদ মানে ইন্টারেস্ট, আই এর মান। তো চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে আমরা সূত্র কী জানি, চক্রবৃদ্ধির অঙ্কের ক্ষেত্রে A সমান P ব্র্যাকেটে 1 + R/100, পাওয়ারে কী হবে, পাওয়ারে হবে কত বছর সেটা মানে 2, এর মানটা আমরা এখানে বের করব। P এর মান হচ্ছে 4000 বসিয়ে দিলাম, 1 + R, আর এর মান কত 20%, তাহলে 20/100 আর পাওয়ারে হচ্ছে 2। ঠিক আছে, 20 5 এ 100, অর্থাৎ লসও করলে আমরা কী পাবো, 5 আর 1 6, এখানে পাবো 6/5, অর্থাৎ A সমান আমরা লিখলে পাবো A = 4000 ইন্টু 6/5, আমরা দুবার লিখবো যেহেতু ওখানে স্কোয়ার ছিল। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 8 40, 800 পাবে, 5 দিয়ে কাটো, 5 16 80 এবং 0 পাবে, অর্থাৎ 160 ইন্টু 6 6 36, 160 ইন্টু 36 হচ্ছে। গুণ করলে কত পাবো আমরা, গুণ করে আমরা পাচ্ছি 5760, গুণ করলে পাওয়া যাবে কত, 5760। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, যেটা হচ্ছে সবৃদ্ধি মূলের মান হচ্ছে A এর মান 5760। এবার এখান থেকে আমরা যখন সুদ বের করব, সুদ মানে কি হবে, A - P হবে। A এর মান কত পেয়েছি, A এর মান পেয়েছি 5760, সেখান থেকে আমরা মাইনাস করব 4000, সেখান থেকে কত মাইনাস করব 4000, তাহলে আনসার কী পাবো 1760, 1760। অপশন কী হবে, অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, 1760। পরবর্তী কোয়েশ্চেন দেখব, কোয়েশ্চেন নাম্বার 77 কী আছে দেখো, 4500 টাকা কত সরল সুদের হারে 4 বছরে 5310 টাকা হয়ে যাবে। মানে এখানে বের করতে হবে কিসের মান, সুদের হার, অর্থাৎ আর এর মান। বাকি টি দেওয়া রয়েছে 4 বছর, এবং এখানে যে পি এর মান মানে আসলের মান হচ্ছে 4500 টাকা, কিন্তু সুদের মান এখানে দেওয়া নেই। সুদ আমরা কীভাবে পাবো, 4 বছরে হয়ে যাচ্ছে কত টাকা, এত টাকা, তাহলে এটা হচ্ছে সুদ প্লাস আসল। এখান থেকে যদি আমরা 4500 মাইনাস করি আমরা সুদ পেয়ে যাব। তাহলে আমরা মাইনাস করে নিই, 5310 মাইনাস 4500, মাইনাস করলে কত হবে 018, ব্যাস 810, মাইনাস করলে আমরা পাচ্ছি 810। এবার কি করব, আই সমান আমরা জানি কি PRT/100, আই সমান হয় PRT/100, আই এর মান পেলাম 810, পি এর মান দেওয়া রয়েছে কত 4500 টাকা, আর এর মান বের করতে হবে, টি এর মান রয়েছে 4 বছর, টি এর মান রয়েছে 4, নিচে হবে কত 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 9 45, আর 5 দিয়ে কাটলে 5 16 80 এবং 5 2 10। নেক্সট কাটি আমরা, 9 দিয়ে ওই দিকে কেটে দিই, তাহলে কত পাবো 9 × 9 এবং পাচ্ছি কত 72, 9 8 72।
2 দিয়ে কাটলে 2 এবং 2 দিয়ে কাটলে হচ্ছে 9, মানে আনসার কি পাচ্ছি, আর এর মান পাচ্ছি 9/2। আর এর মান আমরা পাবো 9/2। 9/2 মানে কত বছর, 4.5 বছর। 4.5 বছর মানে অপশন কোনটা হবে, অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, 4.5 বছর। ওকে, ঠিক আছে, তাহলে আনসার আমরা কি পেলাম, 4.5। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 78। কী রয়েছে দেখো, কোনো 8 সেমি ব্যাসার্ধের নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গুলি বানানো যাবে। কোন জিনিসটাকে এখানে গলানো হচ্ছে, একটা নিরেট লোহার গোলক, সেখান থেকে যার ব্যাসার্ধ ছিল কত, 8 সেমি, এবং কি বানানো হচ্ছে, নিরেট গুলি বানানো হচ্ছে কটা, কত সেমি দৈর্ঘ্যের, 1 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখানে কি হবে, বড় গোলকের যে আয়তন, সেটা ছোট গোলক আমরা যতগুলো পাবো তার মোট আয়তনের সমান হবে। মনে করি এক্সটা গুলি বানানো যাবে, কটা গুলি বানানো যাবে, এক্সটা। এবার কি করব, বড় গোলকের আয়তন কি হবে, বড় গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 8 কিউব, কারণ আমরা কি জানি আয়তন হয় 4/3 পাই আর কিউব। তাহলে এখানে বড় গোলকের আয়তন 8 সেমি, তাহলে 8 কিউব হলো। নেক্সট হচ্ছে এক্সটা ছোট গোলক বা এক্সটা গুলির আয়তন, তাহলে এক্স গুণিত আবার লিখবো 4/3 পাই, আর এখানে আর কিউব হিসেবে এখানে ব্যাসার্ধ কত হবে, প্রত্যেকটার 1 সেমি করে, তাহলে 1 কিউব। 4/3 পাই কেটে যাবে, 8 কিউব মানে হচ্ছে 512, এবং 1 কিউব মানে 1, আর তার সাথে এক্স গুণ করলে এক্সই হবে। অর্থাৎ কতগুলো নিরেট গুলি বানানো যাবে, 512টা। মানে আনসার কী হবে, 512 কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট, 512। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 79। কী বলা ছিল, 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত ও 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে। নাম্বার অফ নিরেট গোলক যেটা পাওয়া যাবে আয়তঘনাকার একটা টুকরো গলিয়ে, আর সেই গোলকগুলোর যে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.1 ডেসিমি করে। তো এবার আমরা কি করব, এখানে যে আয়তঘনকের আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 6.6, প্রস্থ হচ্ছে 4.2, আর উচ্চতা হচ্ছে 1.4। ঠিক আছে, সমান কী পাবো আমরা, এদিকে কতগুলো বানানো হবে, ধরে নেওয়া হোক যে এক্সটা গোলক আমরা পাবো। ঠিক আছে, এক্স ইন্টু মানে এক্সটার আয়তন কত, 4/3 ইন্টু পাই মানে 22/7, পাই মানে 22/7, তার সাথে পাবো কি আর কিউব তো পাবো, কিন্তু আর এর মান এখানে কত, 2.1/2, আর এর মান হবে 2.1/2। কিউব বলতে এখানে 3বার পাবো আমরা, 2.1/2 আবার 2.1/2। পয়েন্ট এদিকে 3টে আছে, এদিকে দেখো 3টে পয়েন্ট আছে, তুলে দাও, তাহলে নিচে আর কিছু পাবো না আমরা এক্সট্রা করে। এবার দেখো এখানে রয়েছে কি 22, 3 হয় 66, এখানে 3 লেখা হলো, 3 দিয়ে কাটো 3, 7 হবে 21। ঠিক আছে, এই 7 আর এই 7, এখানের এই 7টা আর এই 7টা কেটে গেল। নেক্সট আবার 21 দিয়ে কাটলে 21 দুগুণে 42 পাচ্ছি, 2 দিয়ে এটাকে 4টায় কাটলে 2 পাচ্ছি। এখানে রয়েছে 14, 2 দিয়ে 14 কাটলে 7 পাচ্ছি, 7 দিয়ে যদি আমি 21কে কাটি তাহলে 3 পাচ্ছি। এখানে এই 3 আর এই 3টা কেটে যাচ্ছে, তাহলে নিচে কি পাচ্ছি দেখো, এখানে একটা 2 ছিল, এখানে একটা 2 ছিল, এবং এইখানে একটা 2 ছিল, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে এক্স সমান আমরা কত পাচ্ছি, 8। এক্সের জায়গায় কত পাবো আমরা, কটা নিরেট গোলক ঢালাই করা যাবে, 8টা। অপশন সি হবে এখানে কারেক্ট, 8টি। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 80। কী রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 180 হলে ছোট সংখ্যাটি হলো। সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে কত, 4:5, সংখ্যা দুটোর অনুপাত হলো 4:5। তাহলে আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটা 4x এবং দ্বিতীয় সংখ্যা হলো 5x, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 20x, লসাগু হবে 20x। সেই 20x সমান দেওয়া আছে 180, 20x সমান দেওয়া আছে কত, 180। তাহলে এক্সের মান এখান থেকে তুমি বের করে কী পাবো, 20 9 হচ্ছে 180, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 9। এক্সের মান কত পেলাম, 9। তাহলে সংখ্যা দুটো কী কী ধরেছিলাম, একটা ধরেছিলাম 4x, একটা ধরেছিলাম 5x। এক্সের মান যদি 9 হয় তাহলে 4 × 9 হবে একটা সংখ্যা, আর একটা হবে 5 × 9, 4 নং হবে 36, আর 5 নং হবে 45। তাহলে সেক্ষেত্রে আনসার কী হচ্ছে, ছোটো সংখ্যা চেয়েছে মানে কত হবে, 36। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার, 36। নেক্সট কোশ্চেন দেখবো, কোয়েশ্চেন নাম্বার 81। কী রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত। সংখ্যা দুটোর অনুপাত কত, 3:4, তাই ধরে নাও সংখ্যা একটা 3x আর একটা হচ্ছে 4x। গসাগু কত, গসাগু বলেছে কত, 4, তাহলে গসাগু আমরা এখান থেকে পাচ্ছি কত, x। গসাগু যদি x হয় তার মান বলেছে 4, তাহলে সংখ্যা দুটো বের করে নাও। সংখ্যা দুটো কী হবে, সংখ্যা দুটো হবে 3 × 4 মানে 12, এবং এখানে পাবো 4 × 4 মানে 16, 4 × 4 মানে 16 পাবো। এবার 12 আর 16 লসাগু কত হবে, 12 আর 16 লসাগু হবে 48, 12 আর 16 লসাগু করে তোমরা দেখতে পারো কত বেরোবে, 48। তার মানে এখানে 48 কোথায় রয়েছে, অপশন ডিতে রয়েছে, তাহলে অপশন ডি হবে কারেক্ট। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 82। কী বলা আছে, এ একটি কাজ 18 দিনে এবং বি একা কাজটা করে
15 দিনে। এ একটা কাজ 18 দিনে করছে একা, আর বি একা যদি কাজটা করে তাহলে সে করতে পারে 15 দিনে। বি একা 10 দিনে কাজ করে চলে যায়, বাকি কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? তাহলে আমরা করব কীভাবে অঙ্কটা? সেম নিয়ম, এ করছে 18 দিনে এবং বি করছে 15 দিনে। লসও করবো আমরা, 18 আর 15 লসও হয়ে যাবে কত? 90। তাহলে এদিকে কত পাবো? এ একদিনে করবে কত কাজ? 18 5 90, 15 6 90, অর্থাৎ বি একদিনে করছে 6 কাজ। বি কতদিন কাজ করেছে? বি কাজ করেছে 10 দিন। বি একদিনে করে 6, তাহলে 10 দিনে করবে কত? 10 গুণ 6 মানে 60। তার মানে 90-এর মধ্যে 60 কাজ হয়ে গেছে, তাহলে বাকি কাজ কত রয়েছে? 90 বিয়োগ 60 হচ্ছে বাকি কাজ, মানে বাকি কাজ হচ্ছে 30। বাকি কাজ হচ্ছে 30। এই 30 কাজটা কে করবে? 30 কাজ করবে এ। এ একদিনে করে 5 কাজ, এ একদিনে করে 5 কাজ, তাহলে 30 কাজ করতে কতদিন লাগবে? 6 দিন লাগবে। 30/5 মানে কত লাগবে? 6 দিন। এর বাকি কাজ করতে লাগবে 30/5 সমান 6 দিন। অপশান কোনটা হবে? অপশান বি হয়ে যাবে তাহলে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 83 কী রয়েছে? একটি শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত 3:2। তাহলে উচ্চতা আমি ধরে নিলাম 3x আর ভূমির ব্যাস ধরলাম 2x। তাহলে ব্যাসার্ধ হবে x, কারণ আমার লাগবে ব্যাসার্ধ, তাহলে 2x-এর আমার কোনো প্রয়োজন নেই এখানে। আয়তন বলেছে 1078 ঘনসেমি। এবার শঙ্কুর আয়তনের সূত্র কী? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই মানে 22/7, 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার ইন্টু এইচ। এইচের মান কত? এইচের মান আমরা জানি 3x, এইচের মান হচ্ছে 3x, সমান দেওয়া হচ্ছে কি? 1078। এবার আমরা কাটাকুটি করবো সিম্পলি, এটাকে 3 3 কেটে যাবে। নেক্সট আমরা কাটবো কি দিয়ে? 22 দিয়ে কাটো এটাকে। 22 দিয়ে কাটলে কী পাবে? 4/22 88, 4/22 পাবে 88, এবং হাতে থাকবে কত? হাতে থাকলো 19, আর এখানে রয়েছে কত? 8 মানে 198। তাহলে 22 9 হয় 198, মানে এই থেকে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার, এখানে এক্স, তার মানে এক্সের কিউব হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্সের কিউব। এদিকে 49 আর নিচে রয়েছে 7, তাহলে 49 × 7 পাচ্ছি। এক্সের কিউব মানে 49 × 7, এক্সের কিউব মানে আমরা পেলাম 49 × 7। তাহলে এটা যদি আমরা এক্স বের করি তাহলে কি পাবো? এক্সের কিউব মানে আমরা লিখতে পারি 7 × 7 × 7 মানে 7-এর কিউব, ঠিক আছে? তাহলে এক্স সমান কী হবে? এক্স সমান হবে 7। এক্সের মান পেলাম 7, বের করতে বলেছে কি? উচ্চতা। এখান থেকে উচ্চতা আমরা কত পেয়েছিলাম? 3x। উচ্চতা কত ছিল? 3x। তাহলে এক্সের মান বেরিয়েছে 7। উচ্চতা যদি 3x হয় তাহলে 3 × 7 কত হবে? 3 × 7 হবে 21, তাহলে উচ্চতা হবে 21 সেমি। অপশান সি হবে কারেক্ট আনসার, 21 সেমি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 84 কী বলা আছে? 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে পিটিয়ে তা থেকে 0.2 সেমি ব্যাসের একটি তার বানানো হলে তারটির দৈর্ঘ্য কত? এখানেও দুটো ফিগার রয়েছে, কি কি? একটা গোলক আর একটা হচ্ছে তার। তার মানে কি? তার এরকম দেখতে হয়, তাই তার মানে আমরা কি বুঝবো? তার মানে বুঝবো আমরা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এখানে একটা লম্ববৃত্তাকার চোঙের সূত্র লাগবে, একটা হচ্ছে গোলকের সূত্র লাগবে। তাহলে গোলকের আয়তন কি? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এর মান 3 মানে 3-এর কিউব লিখে দিলাম। আর এদিকে হচ্ছে যে তার মানে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, আর চোঙের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে কত? 0.2 সেমিটা ছিল ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.1। আর স্কোয়ার মানে দুবার হবে, এবং বলেছে কি? এইচ। এইচ মানেই হচ্ছে কি? দৈর্ঘ্যটা। তাহলে এইচের মান বের করতে হবে। পাই পাই কেটে গেল, পাই পাই কেটে গেল। এখান থেকে আমরা কি পাচ্ছি? 4/3 × 27, 3-এর কিউব 27, 3-এর কিউব হচ্ছে 27, সমান এদিকে আমরা পাচ্ছি কি? 1/10 × 1/10, এবং একটা পাচ্ছি এইচ। 3 9 হচ্ছে 27, 3 9 27, তাহলে 4 9 কত পাচ্ছি? 36, 4 9 পাচ্ছি 36, এবং এদিকে পাচ্ছি h/100। কোনাকুনি গুণ করে দাও, তাহলে এইচ সমান তুমি কি পাবে? 3600। এইচ সমান পাবে 3600। 3600টা কিসে বেরিয়েছে? 3600 বেরিয়েছে সেমিতে। 3600 হচ্ছে সেমিতে বেরিয়েছে, 3600 সেমি। তাহলে আমি এটাকে মিটার করে দিই। সেমিকে মিটার করতে হলে কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। 0 0 কেটে যাবে, আনসার কত পাবে তুমি? 36 মিটার। তাই তারটার যে দৈর্ঘ্য সেটা কত হবে? 36 মিটার, মানে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন ম্যাথের কী রয়েছে? একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, বৃত্তের পরিধি কত? খুবই ইজি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী হয়? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান হচ্ছে 154 দেওয়া রয়েছে, 154। পাইয়ের মান হচ্ছে 22/7, আর স্কোয়ারের মান জানি না, এবং 154। 22 দিয়ে এটা কাটো, কত হবে? 7। তাহলে আর স্কোয়ার সমান কী পাবে? 7 × 7, এই যে নিচে একটা 7 আর এদিকে 7 গুণ হয়ে যাবে। আর স্কোয়ার সমান তুমি পাবে 7 × 7 মানে 49, 49 মানে হচ্ছে 7 স্কোয়ার। এখান থেকে আর মানে ব্যাসার্ধর মান পাবে কত? 7। ব্যাসার্ধ পেলে 7। বের করতে হবে কি? পরিধি। পরিধি মানে কি হয়? বৃত্তের পরিধি হয় 2 পাই আর। 2 লিখলাম, পাই মানে হচ্ছে 22/7, এবং আর এর মানে কি পেলাম? 7। 7 7 কেটে গেল, 22 জন্য কত হলো? 44 সেমি। তাহলে বৃত্তের যে পরিধি তার মান কত? 44 সেমি। অপশন বি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন, জেনারেল নলেজের কোশ্চেন।
10টা কোশ্চেন তোমরা পাবে জেনারেল নলেজের। কী রয়েছে দেখো প্রথমেই, মাজুলি দ্বীপ কোন নদীর কারণে সৃষ্টি হয়েছে? অপশানস রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী আর কাবেরী। মাজুলি দ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর কারণে? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর কারণে। কোথায় রয়েছে এই মাজুলি দ্বীপটা? আসামে। কোথায় রয়েছে মাজুলি দ্বীপ? কোথায় রয়েছে? আসামে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 87 কী রয়েছে? কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? অপশানস রয়েছে কানপুর, পাটনা, এলাহাবাদ আর লখনৌ। এর মধ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় কোনটা? সেটা হচ্ছে লখনৌ। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। গোমতী নদীর তীরে লখনৌ অবস্থিত রয়েছে। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। এবং অযোধ্যা সরায়ু নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার, এছাড়া আর কোন কোন শহর রয়েছে গঙ্গা নদীর তীরে? ঋষিকেশ রয়েছে, ঋষিকেশ, হরিদ্বার, এগুলো সব গঙ্গা নদীর তীরে রয়েছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 88 কী রয়েছে? খাজুরাহো মন্দির কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নাকি তামিলনাড়ু? খাজুরাহো মন্দির রয়েছে মধ্যপ্রদেশে। কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। অপশান বি হবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার 89 কী রয়েছে? কোশ্চেন নাম্বার 89 রয়েছে ভারতে অবস্থিত মরুভূমি হলো। অপশানস রয়েছে সাহারা, গোবি, থর আর নামিব। এর মধ্যে ভারতে অবস্থিত মরুভূমি কোনটা? সেটা হচ্ছে থর মরুভূমি। ভারতের রাজস্থানে রয়েছে থর মরুভূমি। ঠিক আছে, তাহলে ভারতের রাজস্থানে রয়েছে থর মরুভূমি। সাহারা মরুভূমি, নামিব, কালাহারি এগুলো কোথায় রয়েছে? আফ্রিকায় রয়েছে। সাহারা, নামিব, কালাহারি সব রয়েছে আফ্রিকায়। আর গোবি রয়েছে চীন আর মঙ্গোলিয়াতে। পরবর্তী কোশ্চেন দেখো, 90 নম্বর কোয়েশ্চেন কী আছে? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের যে প্রথম যুদ্ধ সেটা হচ্ছিল 1526 সালে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে, যেখানে বাবর জয়লাভ করেছিল। তারপরে শুরু হয়েছিল কি? তারপরে শুরু হয়েছিল মুঘল শাসন। পরবর্তী কোশ্চেন দেখো, 91 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে? হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। হয়েছিল হিদাসপিসের যুদ্ধ, যেটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে কিন্তু এই হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 92 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কন্যাকুমারী নাকি কোচিন? তো ভারতের মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু বা সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেইনল্যান্ড সেটা হচ্ছে কন্যাকুমারী। অপশান কোনটা ঠিক হবে এখানে? অপশান সি হচ্ছে এখানে ঠিক। ঠিক আছে, এবং মূল ভূখণ্ড না বলে যদি শুধুমাত্র বলতো যে ভারতের দক্ষিণতম বিন্দু, তখন কী হতো? তখন কিন্তু ইন্দিরা পয়েন্ট হতো, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 93 কী রয়েছে? 1 TB মানে টেরাবাইট ইজ ইকুয়াল টু কত জিবি? 1 টেরাবাইট মানে হচ্ছে 1024 জিবি। 1 টেরাবাইট বলতে 1024 জিবিকে বোঝায়। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 94 কী আছে? বাগদাদ যে দেশের রাজধানী তার নাম হলো? বাগদাদ কোথাকার রাজধানী? বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। বাগদাদ হলো ইরাকের রাজধানী। থাইল্যান্ডের রাজধানী কি? থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর কি রয়েছে? চীন। চীনের তো বেজিং জানি আমরা, চীনের হচ্ছে বেজিং। আর রাশিয়া হচ্ছে মস্কো। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। পরবর্তী দেখো, কোয়েশ্চেন নাম্বার 95 জিকে এর লাস্ট কোশ্চেন কী আছে? কোন ঘটনার কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? পুনা চুক্তি, গান্ধী আরউইন চুক্তি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নাকি চৌরি চৌরার ঘটনা? তো এখানে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার যে কারণ সেটা ছিল চৌরি চৌরার ঘটনা। অপশান কোনটা ঠিক হবে? অপশান ডি হবে এখানে ঠিক। চৌরি চৌরার ঘটনা কত সালে হয়েছিল? 1922 সালে কিন্তু হয়েছিল, যার জন্য কি হয়েছিল? অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 96 যেখান থেকে শুরু হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন। লজিক্যাল রিজনিং পরীক্ষা তো 5টাই থাকবে, এখানেও 5টাই রয়েছে। প্রথম রিজনিংয়ের কোশ্চেন কী রয়েছে দেখো, ফার্স্টেই রয়েছে হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স? কোনটা অন্যগুলোর থেকে আলাদা? কি কি রয়েছে অপশানে? হিমালয়া, কিলিমাঞ্জারো, আন্দিজ আর গোবি। এর মধ্যে আলাদা কোনটা? আলাদা হচ্ছে গোবি। গোবি কেন আলাদা? এখানে সবগুলো হচ্ছে কি পর্বত। হিমালয় একটা পর্বত, কিলিমাঞ্জারও তাই, আন্দিজও তাই, কিন্তু গোবি কি? গোবি হচ্ছে একটা মরুভূমির নাম। তাহলে এখানে অপশান ডি হবে কারেক্ট, যেটা অন্যগুলো থেকে আলাদা। নেক্সট কোশ্চেন নাম্বার 97 কী রয়েছে? ইফ রেড ইজ কোডেড অ্যাজ 6, রেডকেও লেখা হচ্ছে 6, ব্লু ইজ কোডেড অ্যাজ 8, ব্লুকে লেখা হচ্ছে 8, গ্রিন ইজ কোডেড অ্যাজ 10, গ্রিন হচ্ছে 10, তাহলে ইয়েলো এর কোড কি হবে? তো এখানে লিখি আমরা কী কী কোড রয়েছে। রেডকে লেখা হচ্ছে 6, ব্লুকে লেখা হচ্ছে 8 এবং গ্রিনকে লেখা হচ্ছে 10। তাহলে কারটা এখানে বের করতে হবে? ইয়েলোরটা। দেখো রেডে কটা লেটার রয়েছে?
রেডে অ্যালফাবেট রয়েছে 3টে, 3কে 2 দিয়ে গুণ করলে আমরা 6 পাচ্ছি। ব্লুতে রয়েছে 4টে, 4কে 2 দিয়ে গুণ করলে 8। গ্রিনে রয়েছে 5টা, 5কে 2 দিয়ে গুণ করলে 10, সেভাবেই তো রয়েছে। আর রয়েছে এখানে ইয়েলো, তাহলে ইয়েলোর ক্ষেত্রে কটা অ্যালফাবেট রয়েছে? 1 2 3 4 5 6, তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কত হবে? অ্যান্সার 12। তাহলে ইয়েলো এর কোড হবে কি? 12, অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 98, কমপ্লিট দ্য সিরিজটা কমপ্লিট করতে হবে। কি আছে? 1 8 27 64, এখানে কি হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। 1 মানে আমরা কি লিখতে পারি? 1-এর কিউব, 1-এর কিউব মানে একই হয়। 2-এর কিউব, 2-এর কিউব মানে কত হয়? 8। তারপর হচ্ছে 3-এর কিউব, 3-এর কিউব হয় 27। নেক্সট হচ্ছে 4-এর কিউব, 4-এর কিউব হচ্ছে 64। তারপর হবে 5-এর কিউব, 5-এর কিউব কত হয়? 125। তাহলে এখানে 125 কোথায় আছে? অপশন বিতে, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। 99 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে কতগুলো ফিগার দেওয়া রয়েছে। হোয়াট উইল বি দ্য নেক্সট ফিগার? পরবর্তী ফিগারটা কি হবে? এখানে এরকম রয়েছে, এখানে এটা রয়েছে, এবং এখানে এরকম রয়েছে প্লাস চিহ্ন, তাহলে এখানে কি হবে? দেখো এখানে এটার সাথে এই লাইনগুলোর সাথে যদি আমরা এই ফিগারটাকে দেখি, তাহলে আমরা কি পাবো? এখানে এরমভাবে কিন্তু এর যে কর্ণ সেগুলো আঁকা যাবে। এখানে কিন্তু কর্ণগুলো অ্যাকচুয়ালি আঁকা রয়েছে। তার মানে এখানে যদি আমরা বলি, তাহলে এখানে কোনটা হবে? এখান থেকে যদি আমরা ছবিটা আঁকি তাহলে পেয়ে যাবো, কর্ণগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এরকম ছবি পাচ্ছি। তাহলে সেই হিসেবে কোনটা হচ্ছে? অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কারণ এখানে কর্ণগুলোকে অ্যাড করলে যেমন ছবি পাওয়া যাচ্ছে সেই রকমই কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেই হিসেবে অপশন ডি হবে এখানে কারেক্ট। ঠিক আছে, এইটা। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 100, মানে হচ্ছে আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন। কী রয়েছে? ফাইন্ড দ্য অড ওয়ান আউট, কোনটা আলাদা সেটাকে বলতে হবে। কাউ মিল্ক, শিপ উল, বি হাইভ আর সিল্কওয়ার্ম সিল্ক। সম্পর্কটা কেমন? কাউ থেকে মিল্ক পাচ্ছি, শিপ থেকে উল পাচ্ছি, বি থেকে তাহলে আমরা কী পাবো? বি থেকে আমরা পাবো হানি, বি থেকে পাবো কি? হানি, কিন্তু হানি এখানে নেই। আর সিল্কওয়ার্ম থেকে সিল্ক পাচ্ছি, তাহলে এখানে আলাদা কোনটা? অড ওয়ান ইজ দ্য অপশন সি। অপশন সিটা হচ্ছে এখানে অড। এখানে আনসার কী হবে? অপশন হবে সি, বি এর সাথে হাইভ, এটা অড। তাহলে এই ছিল আজকের মক টেস্টের টোটাল 100 কোয়েশ্চেন, যেটা একদম তোমাদের পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতোই। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা কে কত পেলে এই মক টেস্টে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। এবং যদি কোনো সাবজেক্টে কোনো প্রবলেম থাকে, কোনো স্পেসিফিক চ্যাপ্টার হতে পারে বা এই মক টেস্টেরই কোনো কোয়েশ্চেন হতে পারে, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে বা নতুন কোনো মক টেস্টের সাথে।